আচ্ছা, দেখো, তাহলে আজকে মলিকুলার স্পেকট্রোস্কোপি, আজকে বেসিক্যালি 6 ক্লাস। হুম, এবার এলো রে। আচ্ছা, আজকে মলিকুলার স্পেকট্রোস্কোপি 6 ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসে দেখো আমি মূলত কি নিয়ে আলোচনা করবো একটুখানি বুঝে নেওয়া যাক। মানে আগের দিন তো পড়াটা বুঝতে পেরেছো বলছে, তাই তো? কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। তাহলে আগের দিনে আমি একটুখানি জিনিসের মাঝের জায়গায় ছেড়েছিলাম আর কি, সেই জায়গাটা কি বলেছিলাম একটুখানি, সেটা একটুখানি দেখে নেওয়া যাক। আমরা আগের দিন যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি তোমার আহ, ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার। আচ্ছা, আগে ডেটটা বলে নিই একটুখানি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি? লাস্ট ক্লাসে বেসিক্যালি ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি স্টার্ট করেছিলাম, তাই তো? ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি অর আইআর স্পেকট্রোস্কোপি স্টার্ট করেছিলাম। তো আমরা এসএইচও মডেল দিয়ে, যেটা হয় সিম্পল হারমোনিক অসিলেটর মডেল দিয়ে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি যতখানি বোঝা যায় সেটাকে দেখেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম, মানে এসএইচও মডেল দিয়ে যা কিছু আলোচনা করা যায় সেটাকে করে দেওয়ার পরে তার লিমিটেশনটা ফোকাস করেছিলাম। আমি বলেছিলাম যে এসএইচ অ্যাপ্রক্সিমেশন দিয়ে তুমি ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি, মানে এক্সপেরিমেন্টাল ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপির সমস্ত ইনফরমেশনগুলোকে এক্সপ্লেন করতে পারছো না। তুমি পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন এক্সপ্লেন করতে পারছো না। তুমি এক্সিস্টেন্স অফ ওভারটোনস এক্সপ্লেন করতে পারছো না। তুমি এক্সিস্টেন্স অফ হট ব্যান্ডস এক্সপ্লেন করতে পারছো না। তখন তোমাকে যেটা আসতে হচ্ছিল সেটা হচ্ছে মোর্স পোটেনশিয়াল বা মোর্স অসিলেটর মডেল বা মোর্স পোটেনশিয়াল মডেল। মোর্স পোটেনশিয়াল, আচ্ছা, মোর্স পোটেনশিয়াল যেটা ওয়ান অফ দ্য অ্যানহারমোনিক অসিলেটর পোটেনশিয়াল আর কি, সেইটা দিয়ে আমি এই যে এসএইচও মডেলের যে লিমিটেশনসগুলো ছিল সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। আমরা ওই মলিকুলার ডিসোসিয়েশন যে পার্টটা, সেই পার্টটা আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, আগের দিন আমি একটা তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই করেছো তুমি, যে আমি মলিকুলার ডিসোসিয়েশনটায় একটা ওই ভাইব্রেশন, মানে অ্যাকচুয়ালি মলিকুলার ডিসোসিয়েশনটাকে ক্যারেক্টারাইজ করছে এইরকম ভাবে। সেটা হচ্ছে এই যে যখন ডিসোসিয়েশন টেক্স প্লেস তখন এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বা পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে একটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার যেখানে গিয়ে এটা হচ্ছে আর কি, হ্যাঁ, সেটাকে আমি মানে ভিম্যাক্স নাম দিয়েছিলাম, সেটাকে বের করেছিলাম। বের করে সেইটাকে, সেই ভিম্যাক্সের ভ্যালুটা এনার্জি এক্সপ্রেশনে বসিয়ে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করেছি, এবং সেখান থেকে 0 পয়েন্ট এনার্জি বাদ দিয়ে 0 পয়েন্ট কারেক্টের বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জিটাকে বের করেছিলাম। আর আরেকটা করসপন্ডিং ওয়ে যা দিয়ে মলিকুলার ডিসোসিয়েশন বা ভিম্যাক্সটাকে বের করা যায় সেটা ছিল এই যে, যে একটা ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার যেখানে গিয়ে ভাইব্রেশনাল এনার্জিটা ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ ডিই বাই ডিভি এটাকে জিরো করা, সেখান থেকে ভিম্যাক্স বের করা, সেটাকে বসিয়ে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি বের করা। দুটোর মধ্যে সামান্য ডিফারেন্স নিশ্চয়ই আছে। এবারে করবে তুমি, আমি করতে বলেছিলাম, ওটা করলে তুমি এটা দেখবে যে হ্যাঁ, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সটা স্যার হ্যাঁ, বলো। স্যার ভিমেকটা স্যার একটু চেঞ্জ হয়েছে, ওইটা মানে ওই হোমওয়ার্কটা ভিম্যাক্স, করতে যাই আর কি। ওই তো ঠিকই একদমই, যেটা হচ্ছে তোমার ভিম্যাক্সটা 1/2 মাইনাস ওয়ান এসপি থেকে মাইনাস হাফ আসছে আর কি। মানে হাফ আসছে। মাইনাস এবারে হাফ হয়ে যাবে। তাহলে মাইনাস হাফ। ওইটা হ্যাঁ হলেই যেটা হবে, তুমি যখন ওটা এনার্জি এক্সপ্রেশনে বসাবে তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা হচ্ছে আগের থেকে একটু আলাদা হয়ে যাবে প্রত্যেক ক্ষেত্রেই, ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তুমি দেখবে যে প্রথম যে লিডিং টার্মটা, হুম,
ওই যেটা এইচ নিউ বাই 4xc, এই টার্মটা হচ্ছে 1/4 x ইন্টু এইচ নিউ, তার তুলনায় যেহেতু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, লাস্ট টার্মটাকে নেগলেক্ট করলে দুটো রেজাল্ট এসেন্সিয়ালি একই। কিন্তু কথাটা হচ্ছে দুটো আলাদাই বা হবে কেন, তাই না? আসলে পরে যেটা আমি হোমওয়ার্ক হিসেবে করতে দিয়েছিলাম সেইটা আসলে ভুল। ভুল ইন দ্য সেন্স যে তুমি দেখো এনার্জি তো সত্যিই ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার একটা কন্টিনিউয়াস ডিসক্রিট ফাংশন। এবার তুমি যখন ডিই বাই ডিভিটা করছো, তুমি অ্যাজিউম করছো যে এনার্জি যে কন্টিনিউয়াস ফাংশন অফ ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এনার্জি তো সত্যি সত্যি ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারের একটা কন্টিনিউয়াস ফাংশন নয়, ইটস এ ডিসক্রিট ফাংশন, সেখানে ডেরিভেটিভ না ম্যাথমেটিক্যালি করতে পারা যায় না। আর যেহেতু তুমি জোর করে যেটা অ্যাকচুয়ালি ডিসক্রিট তাকে কন্টিনিউয়াস ধরে ডেরিভেটিভ করে ভিম্যাক্সটাকে বের করছো, সেখানে ভিম্যাক্স যেটা বেরোচ্ছে তার মধ্যে একটা এরার ঢুকে যাচ্ছে, এবং ওটা এরার ঢুকে যাচ্ছে বলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জির মধ্যে সেই চেঞ্জটা তোমার থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি ওটা নিয়ে না আরেকটু কথাবার্তা বলছি, মানে অনেক কি করেছো দেখছি। হ্যাঁ, আমি একটু কথাবার্তা নয় বলছি। তাহলে মলিকুলার ডিসোসিয়েশন এই পার্টটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে আজকে আমাদের যে পার্টটা নিয়ে আলোচনা করতে হবে, আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে, what we want to discuss today, সেটা যে প্রথমে যেটা করব আমি, এই যে মোস্ট পোটেনশিয়াল থেকে বাকি যে পার্টটা, মোস্ট পোটেনশিয়াল এইখান থেকে এক্সপ্লেনেশন অফ এক্সিস্টেন্স অফ ওভারটোনস অ্যান্ড হট ব্যান্ডস, এইটা একটা পার্ট যেটা আমাদের আলোচনা করার দরকার আছে, এটা আমি প্রথমে আলোচনা করব। আচ্ছা, ওইটা করার পরে তারপরে আমি একটুখানি শিফট নেব। সেটা হচ্ছে এই যে আমরা এর আগের চ্যাপ্টারে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি পড়েছি, লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসের প্রথম কিছুটা পার্ট জুড়ে আমরা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করব। একটা ডায়াটমিক মলিকুল যাকে তুমি আগে ভেবেছিলে ইটস এ রোটেটার, এখন তুমি ভাবছো ইটস এ ভাইব্রেটার। তাহলে ডায়াটমিক মলিকুল অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি সেটা একটা রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটার। ঠিক আছে, একটা রোটেটিং ভাইব্রেটার অর্থাৎ ভাইব্রেটিং রোটার। হ্যাঁ, সেই মতো করে আমি রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটাকে করবো আর কি। তার মানে তারপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, বা তোমার ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি, এই পার্টটাকে আলোচনা করতে হবে। এবং এটা মানে এর যে ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেসগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই যে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু determine whether a particular molecule is linear or not, and actually it has a great importance, particularly when we are interested in determining the structure of a molecule. একটা পার্টিকুলার মলিকুলার স্ট্রাকচার কেমন, হ্যাঁ, সেটা আমরা একদম নামন স্পেকট্রোস্কোপি হওয়ার পরে তারপর বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি স্ট্রাকচার কেমন করে ডিটারমাইন করতে হয়। তার মধ্যে এইটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যেটা মলিকুল লিনিয়ার না লিনিয়ার নয়। সেইটা দিয়ে তোমাকে সেইটা বোঝার একটা ইম্পর্টেন্ট রাস্তা হচ্ছে যে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। এখানে এটাকে এই কনটেক্সটে বুঝে নেওয়াটা পর্যন্ত দরকার আছে। এই হচ্ছে টপিকস যেগুলো আমি অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি। আচ্ছা, স্টার্ট করা যাক আস্তে আস্তে। আচ্ছা, প্রথমে যে কাজটাকে করি, যেটা আগের দিনে তোমার যে জায়গা আমি ছেড়ে দিয়েছিলাম সেই জায়গা থেকে শুরু করা যাক। সেটা হচ্ছে যে তুমি ধরো যখন এই মলিকুলার ডিসোসিয়েশনটাকে বুঝছো, মলিকুলার ডিসোসিয়েশনটা তো আমি আগের দিন অলরেডি আলোচনা করেছি। ডিসোসিয়েশন এর যেই অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা আমি বলেছিলাম, আমরা চেষ্টা করবে যে কাজগুলোকে দেওয়া হয় প্রত্যেকদিন সে কাজগুলোকে করতে। সবাই হয়তো সেই কাজগুলোকে করো না, কেউ কেউ করো নিশ্চয়ই। অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা হয়েছিল যে আমি আগের দিন তো একটা আলোচনা করে দিয়েছিলাম প্রবলেম হিসেবে, আমি জাস্ট ফাইনালি লিখছি আর কি, যে when dissociation takes place, then
vibrational energy attains its maximum limiting value, that is dE by dV. This is actually equal to 0. তাহলে যখন ডিসোসিয়েশনটা ঘটছে তখন ভাইব্রেশনাল এনার্জিটা অ্যাটিংস ইজ ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু অর্থাৎ ডি বাই ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে এই যে এনার্জিটা তুমি জুল ইউনিটে লিখবে না সেন্টিমিটার ইনভার্সে লিখবে তার মতো করে ভিম্যাক্সের ভ্যালু কিন্তু কিছু এসে গেল না। তা ডি ডিভি তুমি জাস্ট এনার্জিটাকে যদি সেন্টিমিটার ইনভার্সই লেখো, আচ্ছা ঠিক আছে, মানে শব্দ সেন্টিমিটার ইনভার্সে লিখে লিখে আসছি যেহেতু সেটাই না করে দিই। ভি বার সেটা কি হচ্ছে না ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ প্লাস স্কোয়ার এক্সি নিউ বার অসিলেটর। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। সেখানে নিউ বার অসিলেটর বাদ চলে যাবে, তাহলে এইখান থেকে জাস্ট 1 করে থাকবে, আর এইখান থেকে -2 ভি প্লাস হাফ এক্সি করে থাকবে। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এখান থেকে দেখো তোমার ভি প্লাস হাফ সেটা হয়ে যাচ্ছে 1/2xc অর ভি ম্যাক্সের ভ্যালু যেটা হয়ে যাচ্ছে 1/2xc মাইনাস হাফ। তা দেখো আগে যেটা ছিল, আগে ভি ম্যাক্সটা 1/2xc মাইনাস 1 বেরিয়েছিল, এখন ভি ম্যাক্সের ভ্যালুটাই পাল্টে গেল। তো ভি ম্যাক্সের ভ্যালু যদি পাল্টে যায় তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেখানেও সেই পরিবর্তনটা তুমি দেখতে পারবে। আর এবারে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি তাহলে কি হলো, তাহলে দেন ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা হচ্ছে তোমার জাস্ট ডি ইকুইলিব্রিয়াম এভাবে লিখছি আমি, সেইটা তোমার সবটাকে সেন্টিমিটার ইনভার্সে লিখে রাখি, তোমার সেন্টিমিটার ইনভার্স ইউনিটে কি হবে না এই যে এনার্জি এক্সপ্রেশন সেখানে ভি এর জায়গায় ভি ম্যাক্স তুমি বসিয়ে দাও, এটা হবে ভি ম্যাক্স প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি ম্যাক্স প্লাস হাফ দ্য স্কোয়ার এক্স নিউ বার অসিলেটর। মানে তুমি যদি আলটিমেটের জুল ইউনিটে করো তাহলে এখান থেকে এইচ সি দিয়ে গুণ করবে, আর সি নিউ বার সেটা হচ্ছে নিউ হয়ে যাবে, তার মানে এটা তোমার এইচ নিউ হয়ে যাবে। আমি পরে ফাইনাল এক্সপ্রেশনটা লিখে দিচ্ছি। তাহলে এবারে দেখো এই ভিম্যাক্সের জায়গায় যদি 1/2xc মাইনাস হাফ বসিয়ে দাও, তাহলে 1/2xc মাইনাস হাফ প্লাস হাফ কিন্তু নিউ বার অসিলেটর মাইনাস 1/2xc মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু এক্সি নিউ বার, এটা স্কোয়ার ইন্টু এক্সি নিউ বার অসিলেটর এটা। তাহলে দেখো এই মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাবে, মাইনাস হাফ প্লাস হাফ তোমার কেটে যাবে, তাহলে প্রথম পার্ট থেকে দাঁড়াচ্ছে এটা তোমার, তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স দাঁড়ালো কত নিউ বার অসিলেটর বাই 2xc মাইনাস নিউ বার অসিলেটর। দেখো এখানে দেখো এটা হচ্ছে নিউ বার অসিলেটর বাই 2xc, হাফ হাফ কেটে চলে যাচ্ছে, এখানে তোমার নিউ বার অসিলেটর ইন্টু এক্সি আর নিচে হয়ে যাচ্ছে কত তোমার 4xc তার স্কোয়ার, তাহলে একটা এক্সি কেটে চলে গেল, নিউ বার অসিলেটর বাই হচ্ছে তোমার 4xc, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা নিউ বার অসিলেটর বাই 4xc এটা। এইটা হচ্ছে তোমার ডি ইকুইলিব্রিয়াম ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে আগের ক্ষেত্রে কি ছিল, এর সঙ্গে আরেকটা কারেকশন টার্ম ছিল, সেটা আমি পরে আসছি, মানে জাস্ট দুটোকে কম্পেয়ার করবো। তাহলে এটা ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি হলো। আচ্ছা, আর হচ্ছে 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি or the spectroscopic bond dissociation energy এটা কি হবে d0 at the unit of centimeter inverse, এটা d equilibrium in the unit of centimeter inverse minus 0 point energy in the unit of
সেন্টিমিটার ইনভার্স। তাহলে কি দাঁড়াচ্ছে সেটা? নিউ বার অসিলেটর বাই 4xc মাইনাস, আচ্ছা 0 পয়েন্ট এনার্জি কি, এই যে এনার্জি এক্সপ্রেশনটা আছে সেখানে তুমি জাস্ট ভি এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে হাফ নিউ জিরো অসিলেটর মাইনাস 1/4 xc নিউ জিরো অসিলেটর, এটা হয়ে যাচ্ছে নিউ বার অসিলেটর বাই 4xc মাইনাস হাফ নিউ বার অসিলেটর প্লাস 1/4 xc নিউ বার অসিলেটর। এটা হচ্ছে তোমার 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইন দ্য ইউনিট অফ। ঠিক আছে, তা তুমি ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি পেয়ে গেলে আর 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি পেয়ে গেলে। সবটাই হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ইউনিটে, জুল ইউনিটে করলে কিছুই না, এই নিউ বার জিরোটা রিপ্লেস হয়ে যাবে এইচ নিউ দিয়ে, এটাকে এইচ নিউ দিয়ে, এগুলো এইচ নিউ দিয়ে। আচ্ছা এবারে এইটাকে তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস রেজাল্ট। মানে আগের দিনে যেটা করেছিলাম তার সঙ্গে তুমি কম্পেয়ার করো। দেখো প্রথম কথা হচ্ছে ভিম্যাক্সের এক্সপ্রেশনটা 1/2xc মাইনাস হাফের বদলে -1 বেরিয়েছিল, ঠিক আছে? আচ্ছা ডি ইকুইলিব্রিয়াম ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা বেরিয়েছিল কত? নিউ বার অসিলেটর বাই 4xc মাইনাস 1/4 xc নিউ বার অসিলেটর, এটা বেরিয়েছিল। আচ্ছা ডি জিরো ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ওখানে কি বেরিয়েছিল? না নিউ বার অসিলেটর বাই 4xc মাইনাস হাফ নিউ বার অসিলেটর, এটা বেরিয়েছিল, তাই তো? মানে তুমি আগে যেটা আগের দিন যেটা করেছিলে সেখানে রেজাল্টগুলো এটা বেরিয়েছিল, এখন রেজাল্টগুলো দেখাচ্ছে একটু 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 পাল্টে যাচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে এই ডিসক্রিপেন্সিটা কেন? তাহলে why do the results differ? মানে এই দুটো রেজাল্টস কেন ডিফার করছে, ঠিক আছে? মানে অ্যাপ্রোচ 1 এবং অ্যাপ্রোচ 2 আমি একই জিনিস বুঝতে চাইছি, কিন্তু দুটো ফাইনাল এক্সপ্রেশন কেন তোমার মানে ডিফার করছে। কারণটা হচ্ছে যে সেকেন্ড অ্যাপ্রোচ যেটাকে আজকে আমি আলোচনা করলাম, সেকেন্ড অ্যাপ্রোচ ইজ নট ম্যাথামেটিক্যালি রিগোরাস। সেকেন্ড অ্যাপ্রোচটা ম্যাথামেটিক্যালি রিগোরাস না। কেন রিগোরাস না? মানে যেহেতু এনার্জি ইজ এ discrete functions of v, vibrational quantum number v, we should not differentiate, should not make the derivatives, I think, of epsilon v with respect to v. দেখো ডেরিভেটিভ কার হয়? একমাত্র কন্টিনিউয়াস ফাংশনের ডেরিভেটিভ হয়, তাই তো? মানে ডেরিভেটিভ হতে গেলে ফাংশনটা নেসেসারিলি কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এবারে এখানে এনার্জিটাকে ডিসক্রিট ফাংশনস অফ ভি, তবু আমি ডেরিভেটিভটাকে করেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করা উচিত ছিল না। মানে উই শুড নট মেক দ্য ডেরিভেটিভ অফ এপসাইলন ভি উইথ রেসপেক্ট টু ভি। এবারে আমি যেটা করেছি যে উই হ্যাভ অ্যাজিউমড দ্যাট এপসাইলন ভি ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ ভি। আমি অ্যাজিউম করে নিই কি যে এপসাইলন ভি ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ ভি। সেখানে দ্য ভ্যালু অফ ভি ম্যাক্স মেবি ইভেন এ ফ্র্যাকশন। তখন ভিটা যে একটা তোমার ডিসক্রিট কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালুটা শুধুমাত্র ইন্টিজারই হবে, সেটা তুমি এখন আর গ্যারেন্টি করতে পারবে না। তুমি যখন ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার পর দেখবে যে ফাইনাল ভিম্যাক্সের ভ্যালুটা বেরোবে, সেটা একটা ফ্র্যাকশন হতে পারে। কিন্তু আগে সেই সম্ভাবনাটা ছিল না। প্রথম অ্যাপ্রোচে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি কার্ড যখন জিরো হচ্ছে, সেখান থেকে যে ভিম্যাক্স বের করছো, যে ভিম্যাক্সের একটা সবসময় ইন্টিজার ভ্যালু তুমি পেতে, কিন্তু এক্ষেত্রে ভিম্যাক্সের তুমি ফ্র্যাকশনাল ভ্যালু পেয়ে যেতে পারো। তাহলে উই হ্যাভ অ্যাজিউম দ্যাট এপসাইলন ভি ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ ভি, দ্য ভ্যালু অফ ভিম্যাক্স মে বি ইভেন এ ফ্র্যাকশন। তাহলে we should take the nearest integer as the Vmax.
আমার নিয়ারেস্ট ইন্টিজারটাকে আমাকে জাস্ট ভিম্যাক্স হিসেবে ধরতে হবে। ঠিক আছে, হলো। তাহলে বোঝা গেল তো যে কেন দুটো রেজাল্ট ডিফার করছে, এবং তোমার মানে কোন কোন অ্যাপ্রোচটাকে তুমি অ্যাকচুয়ালি বেশি গুরুত্ব দেবে। কি মনে হচ্ছে, মানে আগের অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচ যদি পরীক্ষা তোমাকে তোমাকে যদি স্বাধীনতা দেওয়া হয়, তুমি তো পরীক্ষা তো দুটো নিশ্চয়ই করবে না, যে কোনো একটা তো করবে, তা তুমি কোনটা করতে পছন্দ করবে বলো? প্রথমেরটা ভালো। প্রথম একটা, সেকেন্ড পার্টটার মধ্যে তোমার কিন্তু একটুখানি গন্ডগোল আছে। ঠিক আছে, প্রথমেরটাই ভালো। কিন্তু একটা জিনিস যেটা মাথায় রাখো, সেটা হচ্ছে এই যে দেখো, আহ, যেহেতু এক্সিটা বেসিক্যালি একের থেকে অনেকটাই কম, মানে এক্স তো একের একশোর মতো, 0.01-এর মতো, তুমি জাস্ট কম্পেয়ার করো। ধরো আমি জাস্ট এইভাবে ব্যাপারটাকে ভাবো যে এই যে এখানে এখানে প্রথম টার্মটা হচ্ছে 1/xc আছে, প্রথম টার্মটা হচ্ছে 1/xc আছে, তাই তো? তাই যদি 1/xcটা থাকে, তাহলে তুমি খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি জিনিসটা অনেকটা বড় হয়ে গেল ইন কম্পারিজন টু বাকি মানে আদার টার্ম। ধরো এই আমি যদি লেটসে ডি ইকুইলিব্রিয়াম এইটার সঙ্গে ডি ইকুইলিব্রিয়াম এইটা আমি কম্পেয়ার করি, তাহলে দেখো তুমি খেয়াল করো যে নিউ 0/4টাকে বাদ দাও, নিউ 0/4 এখানেও আছে এখানেও আছে, তাহলে 1/xcটা যেখানে একশোর মতো, আর এক্সিটা সেখানে 1/100-র মতো, অর্থাৎ সেকেন্ড টার্মটা তুলনায় ফার্স্ট টার্মটা প্রায় 10⁴ টাইমস বেশি। মানে এক্সি যদি অফ দ্য অর্ডার অফ 0.01 হয়, তাহলে এই ফার্স্ট টার্মটা নিউ 0/4xc, আর 1/4 xc নিউ 0, তাহলে ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটার তুলনায় প্রায় 10⁴ টাইমস বেশি। তাহলে এবার দেখো 10⁴ টাইমস যদি বেশি হয়, তাহলে তুমি জাস্ট এই এই পরের টার্মটাকে, মানে যদি প্রচণ্ড মানে প্রিসাইজ রেজাল্ট নিয়ে তুমি ইন্টারেস্টেড না হয়, তাহলে সেকেন্ড টার্মটা তুমি নেগলেক্ট করতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার, যে অ্যাড এক্সিটা মাঝ লেস দ্যান 1, দেন বোথ অ্যাপ্রোচেস, দুটো অ্যাপ্রোচেই essentially give the same result, মানে সেম রেজাল্টস। এটা মানে তুমি ধরো ইভেন এই যে মানে ভিম্যাক্সের ভ্যালুটা একটা 1/2xc-1/2 আর একটা 1/2xc-1, এবার এক্সিটা যদি তোমার 1/100 হয়, তাহলে হাফ, এটা প্রায় 50-এর মতো, 50-1 আর 50- তোমার হাফ, এই দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, এবং প্রত্যেকটা রেজাল্টের ক্ষেত্রে সেই জিনিসটা আসবে। এই জন্য অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কি করে জানো তো, যে এইগুলোর মধ্যে এই সিম্পল এক্সপ্রেশন দিয়ে জাস্ট মোটামুটি করে স্টার্ট করে দেবে। ডি ইকুইলিব্রিয়াম নিউ 0/4xc দিয়ে ক্যালকুলেট করে দিচ্ছে, ডি 0টা হচ্ছে নিউ 0/4xc-1/2 দিয়ে ক্যালকুলেট করে, কারণ এই 1/4xc নিউ 0টাকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, করে তোমার নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করে ফেলতে হয়। কিন্তু আমি বলবো যে তুমি যখন ক্যালকুলেটার ইউজ করে করবে, সেই জন্যে ওই অ্যাকিউরেট অ্যাপ্রোচ 1-এ যে এক্সপ্রেশনগুলো ছিল সেইগুলো দিয়েই করো। কিন্তু দেখবেন নেট বা গেট এই ধরনের পরীক্ষাতে না অনেক সময় যেটা হয়েছে, যে তোমার কি বলবো, মানে মানে হয়েছে, মানে ওই তোমার মানে যে চারটে অপশান দেওয়া আছে, সেই অপশানগুলো না খুব কাছাকাছি। হ্যাঁ, চারটে অপশান যদি খুব কাছাকাছি হয়, তখন কিন্তু এই 1/4xc নিউ 0 এই পার্টটাকে বাদ দিল না, তোমার কিন্তু রেজাল্টগুলো গন্ডগোল চলে আসবে। মানে ওরা বেসিক্যালি ওই ওই যে 1/4xc নিউ 0 সেটাকে তুমি ঠিক ঠিক ব্যবহার করেছো কিনা, সেইটা দিয়েই অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল, সেইটাকেই এমসিকিউতে সেট করা আছে। ওই জন্য এমনিতে যখন তোমাকে কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেমস করতে বলবে আর কি, মানে এমনি বিএসসি স্ট্যান্ডার্ড বা এই ধরনের পরীক্ষাতে আর কি, হয়তো বললো তোমার এই কিছু একটা ডেটা দিয়ে দিয়েছে, সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি তোকে বের করতে বললো বাই সাম নিউমেরিক্যাল প্রবলেমস। তাহলে ঠিক আছে বাবা, লাস্ট টার্মটাকে তুমি বাদ দাও, বাদ দিয়ে করো, তার জন্য যেটা হবে সেইটাই তোমার নম্বর দিয়ে দেবে। কিন্তু অনেক সময় এমসিকিউতে যেটা হয়, যে চারটে অপশন দেওয়া হয়েছে, সেই চারটে অপশন এত কাছাকাছি দিয়েছে যে তোমার ওই 1/4xc নিউ 0 এটাকে ধরলে একটা অ্যান্সার, না ধরলে আর একটা অ্যান্সার। তোমাকে জাস্ট সেই মতো করে এই কারেক্ট যে অ্যাপ্রোচ 1-এর যে এক্সপ্রেশনসটা আর কি, মানে যেটা বেসিক্যালি এই এই যে এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা এখানে আছে আর কি, এটা হচ্ছে অ্যাপ্রোচ 1-এর এক্সপ্রেশনস আর কি, সেইটাকে কারেক্ট ধরে নিয়ে সেই মতো করে তুমি কাজটাকে করো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা আগের হ্যাঁ দিন, স্যার। আগের দিন যে কাজটা দেওয়া ছিল সেই কাজটা আমি নেক্সট পার্টটাকে বললাম। আর এবারে চলে এসো আরো যে দুটো জিনিস যেটা এসআইতে মডেলে এক্সপ্লেন করা যায়নি, সেই পার্টটা।
তাহলে জাস্ট এক্সিস্টেন্স অফ ওভারটোনস এই পার্টটা একটুখানি ভালো করে বুঝতে চাইছে। ওভারটোনস, দেখো আর ওভারটোনস এই যে জিনিসটা তোমার মানে আমি আগের দিন যেটা বলেছিলাম যে এক্সপেরিমেন্টালি যদি তুমি একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে আইআর স্পেক্ট্রা বা ভাইব্রেশন স্পেক্ট্রা দেখো, তুমি যেটা দেখবে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তুমি যথেষ্ট ইন্টেন্স একটা ব্যান্ড পাচ্ছ, যাকে বলা হবে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড। এবং এসএইচও মডেলে ওই একটাই ব্যান্ড পাওয়া যায় যেটা ফান্ডামেন্টাল ব্যান্ড, আর কোনো ব্যান্ড ট্যান্ড পাওয়া যায় না। কিন্তু অ্যাকচুয়ালি যদি একটা স্পেক্ট্রাটাকে ভালো করে দেখো তাহলে তুমি দেখবে যে যেই ফান্ডামেন্টাল ব্যান্ডটা যেটা মোস্ট ইন্টেন্স ব্যান্ড আর কি পেলে তুমি, তার প্রায় ইন্টিগ্রাল মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আরও কিছু 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 উইক ব্যান্ড তুমি পাচ্ছ। সেই ব্যান্ডগুলিকেই বলা হবে তোমার ওভারটোনস। তাহলে জাস্ট ব্যাপারটা হচ্ছে এই যে যে ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা experimental vibration spectra বা Eiger spectra, it has been observed that there exists some weaker bands at frequencies, observe that together with the fundamental bands, together with the fundamental bands, there exist some weaker bands at frequencies near the integral multiple of frequencies of the fundamental band, ঠিক আছে? They are called the overtones. দেখি বলছি, from the experimental vibration spectra it has been observed that together with the fundamental band, যেটা অবশ্যই ইন্টেন্স আর কি, there exist some weaker bands at frequencies near the integral multiple of frequencies of the fundamental bands, they are called the overtones। ঠিক আছে? তাহলে তুমি যদি ডায়াটমিক মলিকুল কনসিডার করো যেখানে একটাই ভাইব্রেশনাল মোড আছে, তাহলে একটাই ফান্ডামেন্টাল ব্যান্ড তুমি পাচ্ছ, কারণ এনার্জি লেভেলগুলো যদি ইকুইপেস যদি তুমি ধরে নাও তাহলে সেখান থেকে তুমি একটাই ব্যান্ড পাচ্ছ এবং সেটাই হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড। এবং তার ইন্টিগ্রাল মাল্টিপলে তোমার কোনো কিন্তু ব্যান্ড পাওয়া যায়নি, মানে আন্ডার এসএইচ অ্যাপ্রক্সিমেশন, মানে একটাই ব্যান্ড পাওয়া গিয়েছিল। কিন্তু বাস্তবে এটা দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে এই যে ও আচ্ছা ওখানে বলি যে এসএইচ মডেলের সিলেকশন রুলটা ছিল কিন্তু ডেল্টা ইকুয়াল টু +-1, কিন্তু মোস অসিলেটর বা অ্যানহারমোনিক অসিলেটর মডেলে আমরা দেখেছিলাম যে সিলেকশন রুলটা তোমার পাল্টে যাবে। তাহলে এই যে নতুন সিলেকশন রুলে তুমি যেটা দেখতে পাবে যে ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে সাথে কিন্তু যে তার ওই ফান্ডামেন্টাল ব্যান্ডটা যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে তার ইন্টিগ্রাল মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে, এক্স্যাক্টলি মানে ইন্টিগ্রাল মাল্টিপল হয় না, ইন্টিগ্রাল মাল্টিপল ফ্রিকোয়েন্সি তার খুব কাছাকাছি হয় আর কি, মানে ইন্টিগ্রাল মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে তুমি জাস্ট আরও কিছু কিছু উইক ব্যান্ড পাচ্ছ, যেটা হচ্ছে তোমার ওভারটোনস। আর এটা এক্সপ্লেন করার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তোমাকে যেটা দরকার মানে এটা এক্সপ্লেন করার জন্য সেটা হচ্ছে কি সিলেকশন রুলটা, সিলেকশন রুলটাই এই ওভারটোন এক্সপ্লেনেশনের জন্য সিলেকশন রুলটা যে মডিফাইড হয়ে যাচ্ছে সেইটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সেটা হচ্ছে যে সিলেকশন রুল হ্যাজ বিন চেঞ্জড
from the SHO model, মানে এটা বা সিলেকশন রুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে কি চেঞ্জ হয়েছে না, ইন দ্য মোর্স অসিলেটর মডেল selection rule delta v equal to plus minus 1 plus minus 2 plus minus 3 ডট ডট ডট। দেখো, যেটা এসএইচও মডেলের সিলেকশন রুলটা জাস্ট ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ছিল, এখন সিলেকশন রুলটা কিন্তু পাল্টে গেল। পাল্টে কি হয়ে গেল কত, ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এটা ঠিক আছে। তাহলে এবারে দেখো, তাহলে এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে, গল্পটা ছিল এরকম, একটা মোর্স অসিলেটর, তার ক্ষেত্রে তুমি এইরকম টাকার পোটেনশিয়াল এনার্জি সারফেস তুমি পেয়েছিলে। এবারে এখানে ঠিক আছে, এটা তোমার বেসিক্যালি এই পোটেনশিয়াল এনার্জি সারফেসের মধ্যে তুমি বিভিন্ন রকমের এনার্জিগুলোকে দেখাচ্ছ। এখানে ধরো আর প্লট করছো, এখানে একটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ এরকম আছে। আমি এটা পোটেনশিয়াল এনার্জির এটা ফাংশন অফ আর ধরো প্লট করেছি, এরকম দেখতে মোট পোটেনশিয়ালের ছবিটা যেরকম দেখতে। আর এবার এইখানে যে তোমার বিভিন্ন এনার্জি লেভেলসগুলো আছে, এই একটা ভি ইকুয়াল টু হয়তো 0-এর জন্যে, ভি ইকুয়াল টু 1-এর জন্যে, ভি ইকুয়াল টু 2-এর জন্যে, ভি ইকুয়াল টু 3-এর জন্যে, ভি ইকুয়াল টু 4-এর জন্যে, এইটা এইটা তবে আস্তে 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 করে এনার্জি লেভেলগুলো তোমার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই না? কন্টিনিউয়াস যখন পুরোপুরি হয়ে গেলে সে ডিসোসিয়েট করে গেল। এবারে নিচের দিকটা খেয়াল করে দেখো, এইটা তো তোমার বেসিক্যালি ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 2, ভি ইকুয়াল টু 3 এরকম ভাবে হচ্ছে। তো এবারে তোমার দেখো, এই আমি প্রথমে ধরে নিচ্ছি যে যদি অর্ডিনারি টেম্পারেচার হয়, ভি ইকুয়াল টু 0 লেভেলটাই মোস্টলি পপুলেটেড। মানে আগের দিন আমি অঙ্ক করতে তোমার দেখিয়েছিলাম যে এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলের পপুলেশনগুলো সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে অনেক 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 কম হয় অ্যাট দ্য রুম টেম্পারেচার। কারণ ওই দুটো পাশাপাশি ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তো মোটামুটি যথেষ্টই বেশি। তাহলে বোলম্যান ডিস্ট্রিবিউশন তোমায় বলে দিচ্ছিল যে ভি ইকুয়াল টু 0টাই মোস্টলি পপুলেটেড। তার মানে জাস্ট অ্যাট অর্ডিনারি টেম্পারেচার V equal to 0 level is mostly populated and hence, শুনতে পাচ্ছ তোমার কথা নাকি? হ্যাঁ তাহলে কি বললাম, তাহলে V equal to 0 level is mostly populated according to at ordinary temperature. V equal to 0 level is mostly populated and we consider transition from V equal to 0 level only ধরো, মানে অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু 1 বা ভি ইকুয়াল টু 2 বা ভি ইকুয়াল টু 3 থেকে যে করসপন্ডিং ট্রানজিশন করছে সেটাকে তুমি জাস্ট নেগলেক্ট করো, কারণ ওটা ইন্টেন্সিটি প্রচন্ড কম হবে। সেটা আমি পরের যে কেসটা হটম্যান যখন আলোচনা করবো তখন সেটা নিয়ে ভালো করে কথাবার্তা বলবো। আর ফর দ্য টাইম বিং ধরে নাও তোমার ট্রানজিশনটা সবসময় ভি ইকুয়াল টু 0 থেকে হচ্ছে। আচ্ছা, এবারে ভি ইকুয়াল টু 0 থেকে হলেও তুমি খেয়াল করো, যেমন ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1-এ যেতে পারতো, এখন কিন্তু ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 2-তেও যেতে পারে, ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 3-তেও যেতে পারে, ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 3, মানে 0 থেকে 1, 2, 3, 4 মানে সবগুলিতে যেতে পারে, কারণ সিলেকশন রুলটা এখন এটাকে অ্যালাউ করে দিয়েছে। আগে যদি হতো, মানে আগে মানে আমি বলছি এসএইচও মডেল যদি হতো, তাহলে এসএইচও মডেলে কিন্তু ভি ইকুয়াল টু 0 থেকে 1টাই শুধুমাত্র অ্যালাউড, 0 থেকে 2টার কোনো মানে 0 থেকে 2তে কিন্তু অ্যালাউড হতো না।
এখন কিন্তু দেখতে পাচ্ছ ভি ইকুয়াল টু জিরোর সাথে সাথে ভি ইকুয়াল টু 1 2 3 ভি ইকুয়াল টু 0 থেকে 1 এর সাথে সাথে তোমার ভি ইকুয়াল টু 0 থেকে 2 0 থেকে 3 এই ট্রানজিশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি হতে পারছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, at ordinary temperature v equal to 0 level is mostly populated and we consider transition from v equal to 0 level only. আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন from v equal to 0 to v equal to 1 level, frequency of transition from v equal to 0 to v equal to 1 level, সেইটা করে তুমি ধরো নিউ বার দিয়ে লেখো v equal to 0 থেকে v equal to 1 লেভেলে এই ট্রানজিশনটা হচ্ছে, সেটা সেন্টিমিটার ইনভার্সে ধরো, কি হবে সেটা? দেখো তোমার যে এনার্জি এক্সপ্রেশনটা আছে, হ্যাঁ, এনার্জি এক্সপ্রেশনটা ছিল হচ্ছে তোমার বেসিক্যালি মানে মানে আমি জাস্ট মানে একদম সরাসরি বসিয়ে দেবো আর কি। হ্যাঁ, মানে এই যে এইটা তো তোমার মানে একবারে এটা নিউবার ইউজ করবো না নিউবার? হ্যাঁ, কোনটা বলো? এই যে এখানে নিউবার, এটা নিউবার ইউজ করবেন তো? হ্যাঁ, আমি ফ্রিকোয়েন্সি বলছি, তো যে ফ্রিকোয়েন্সি বলছি, এবার ফ্রিকোয়েন্সিটা সেন্টিমিটার ইনভার্স আর কি, সেই জন্য নিউবার ইউজ করছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝলি? হ্যাঁ স্যার, ঠিক। হ্যাঁ, এবারে দেখো এখানে এবারে এনার্জি এক্সপ্রেশনটা কি ছিল? এনার্জি এক্সপ্রেশনটা যদি তুমি সেন্টিমিটার ইনভার্সে করো, সেটা তো ছিল হচ্ছে ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্স নিউবার অসিলেটর, তো এটা। তাহলে এবারে কি হচ্ছে, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিতে মানে হচ্ছে যে এনার্জির ভ্যালুটা তোমার ভি ইকুয়াল টু 1 মাইনাস এনার্জির ভ্যালুটা ভি ইকুয়াল টু 0, এই এনার্জি গ্যাপটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার করলেই তোমার বেরিয়ে যাবে। সেটা কত হবে? তাহলে এইখানে তুমি প্রথমে ভি এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও, সেটা দাঁড়াচ্ছে কত? 3/2 নিউবার অসিলেটর মাইনাস এটা স্কোয়ার হয়ে গেল 9/4 এক্সি নিউবার অসিলেটর, এইটা মাইনাস হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর, এইটা। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে কি হচ্ছে? নিউবার অসিলেটর মাইনাস এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? দেখো 9/4 মাইনাস 1/4 মানে 8/4 মানে 2 মানে 2 এক্সি নিউবার অসিলেটর, এটা। তো দেখো যেটা আগে মানে এসএইচও মডেলে 0 থেকে 1 এর ট্রানজিশনের জন্য শুধুমাত্র নিউবার অসিলেটর এইটা হতো তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা, এখন তার সঙ্গে একটুখানি কমে গেছে। কমে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ ওই তুমি এনার্জি এক্সপ্রেশনে যেটা ভি প্লাস হাফ নিউবার অসিলেটর না থেকে প্রত্যেকটা লেভেলে এনার্জি কিছু 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 কমছে, তো এবং পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি কমতে আরম্ভ করেছে। মানে মানে হারমোনিক অসিলেটর থেকে যখন অ্যানহারমোনিক অসিলেটর আমি যাচ্ছি, তখন কিন্তু পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু কমতে আরম্ভ করেছে। ঠিক আছে, এবং দেখো এটা তোমার যেটা 0 থেকে 1 এর জন্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল এইটা। আর এইটাকে আমি নাম দিচ্ছি নিউবার ফান্ডামেন্টাল। দেখো এটাই কিন্তু তোমার ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করছে, যেটা এসএইচও মডেলে তুমি অ্যাকচুয়ালি এটাই পেতে। ঠিক আছে, তাহলে এইটা তোমার অ্যাকচুয়ালি এটা পেতে মানে আমি এই 2x নিউ জিরোটা বাদ দিলে মানে 0 থেকে 1 ট্রানজিশনটা সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড দিচ্ছে, কারণ ওটা মোস্ট ইন্টেন্স হবে আর কি। ঠিক আছে, তাহলে এইটা দেখো তোমার নিউবার ফান্ডামেন্টাল, এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড, মানে এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড। ফান্ডামেন্টাল, আচ্ছা, এটা জাস্ট এসএইচও মডেলও ঠিক এই ট্রানজিশনটা ছিল 0 থেকে 1, এই ট্রানজিশনটা এসএইচও মডেলেও ছিল, শুধু সেটা নিউবার অসিলেটরে হচ্ছিল, এখন তার বদলে সেটা হচ্ছে নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর এই জায়গা, এটা তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড। আর এবারে তুমি দেখো যে এই নেক্সট হচ্ছে তুমি যদি ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন ফ্রম ভি ইকুয়াল টু 0 টু ভি ইকুয়াল টু 2 লেভেল, আগেরটা 0 থেকে 1 হয়েছিল, এখন হচ্ছে তোমার 0 থেকে 2 লেভেল, ইজ গিভেন বাই কি হবে? গিভেন বাই নিউ বার ভি ইকুয়াল টু 2 তে যাচ্ছে কোথা থেকে না ভি ইকুয়াল টু 0 থেকে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তাহলে সেটা কি হবে? তা এনার্জি এক্সপ্রেশন 2 মাইনাস এনার্জি এক্সপ্রেশন 0, এটা দিয়ে ঠিক করতে হবে তোমাকে। আচ্ছা, জিরোটা তো সাডেনলি হচ্ছে হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর, এইটা হলো মাইনাস। আচ্ছা, এটা কত হবে? তুমি দেখো এই এনার্জি এক্সপ্রেশনে তুমি জাস্ট ভি এর জায়গায় 2 বসিয়ে, তাহলে প্রথমটা হলো 5/2
5/2 নিউবার অসিলেটর মাইনাস 25/4 এক্সি নিউবার অসিলেটর, ঠিক আছে? তাহলে 5/2 মাইনাস 1/2 মানে 2 নিউবার অসিলেটর মাইনাস 25/4 মাইনাস 1/4 মানে 24/4 মানে 6 এক্সি নিউবার অসিলেটর, এটা। আর এইটাকে তুমি এইভাবে লেখো 2 ইন্টু নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর। মানে এই যে এটাকে 2 কমন নিয়ে নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর করে 2 2 4 হলো, আর একটা 2 তুমি দিয়ে দিলে। আর এই ভেতরের পার্টটা কি? দিস ইজ নাথিং বাট দ্য ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি মাইনাস একটা 2 এক্সি নিউবার অসিলেটর। তাহলে এইটা দেখো, এই যে ফ্রিকোয়েন্সিটা, এইটা এই 2 এক্সি নিউবার অসিলেটর এটা অ্যাকচুয়ালি খুব কম, কারণ এক্সিটা খুব ছোট বলে। মানে এখানে তুমি এই যে কারেকশনটাকে এটা পাচ্ছ, এই কারেকশনটা অনেক অনেক কম হবে, কারণ এক্সিটা তোমার অনেক অনেক কম, মানে তোমার 1/100 এরকম অর্ডারে আর কি। তাহলে যেটা তুমি পেরে দেখো যে এই যে 0 থেকে 2 এই ট্রানজিশনের জন্য যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে তোমার এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা দ্বিগুণের খুব কাছে। তুমি যদি এই 2 এক্সি নিউবার অসিলেটরটাকে জাস্ট ইগনোর করো, তাহলে এটা দেখো তার দ্বিগুণের খুব কাছে হচ্ছে, এবং সেটা তোমার অ্যাকচুয়ালি ফার্স্ট ওভারটোন দিচ্ছে। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ফার্স্ট ওভারটোন রিপ্রেজেন্ট করে। দিস ইজ দ্য ফার্স্ট ওভারটোন, বা তুমি এইভাবে লিখতে পারো নিউবার মানে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ফর দ্য ফার্স্ট ওভারটোন, অবশ্যই ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। এটা কি হচ্ছে? দ্য 2 ইন্টু নিউ ফান্ডামেন্টাল মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দ্বিগুণের খুব কাছে আর কি, মানে এক্স্যাক্টলি দ্বিগুণ হলো না, দ্বিগুণের খুব কাছে তুমি অ্যাকচুয়ালি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফার্স্ট ওভারটোন। ঠিক একই রকম ভাবে কেউ যদি সেকেন্ড ওভারটোন পেতে চায়, frequency of transition from v equal to 0 to v equal to 3 level is given by, okay, দেখো নিউ বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, v equal to 3 তে আসছে কোথা থেকে? v equal to 0 থেকে। এটা কি হচ্ছে? এপসাইলন বার 3 মাইনাস এপসাইলন বার 0, এইটা। এটা হয়ে যাবে তোমার এপসাইলন বাই 3 মানে হচ্ছে তোমার 7/2 নিউবার অসিলেটর মাইনাস তার স্কোয়ার করলে 49/4 এক্সি নিউবার অসিলেটর মাইনাস হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর। Now if you subtract 7/2 half from 7/2, then you will get 3 Neuber oscillator minus 49 minus 1 48, and 48/4 is equal to 12 XC Neuber oscillator. And if you take 3 as common, then you will get Neuber oscillator minus 2 XC Neuber oscillator minus 6 XC Neuber oscillator. And Neuber oscillator minus 2 XC Neuber oscillator is the fundamental frequency, 3 Neuber fundamental minus 6 XC Neuber oscillator, and this corresponds the second overtone. And in this case, the frequency of the second overtone is very close to 3 times the frequency of the fundamental band. And this is the frequency in the unit of centimeter inverse, and this corresponds to second overtone. দেখো এইরকম করে তুমি ওভারটোনগুলোকে এক্সপ্লেন করতে পারছো, মানে জাস্ট ফান্ডামেন্টাল ব্যান্ডটা হচ্ছে মোস্ট ইন্টেন্ট ব্যান্ড, তুমি যে যে ফ্রিকোয়েন্সিতে পেয়েছিলে তার ইন্টিগ্রাল মাল্টিপল ওয়েতে তুমি কিছু 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 এই ব্যান্ডটা পাচ্ছ, এটা। আর এখানে একটা পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে এই যে ওভারটোনের ইন্টেন্সিটিগুলো তোমার ওই ফান্ডামেন্টাল ব্যান্ডের থেকে না অনেকটা কম হয়, মানে ভি ইকুয়াল টু 0 to 1 ট্রানজিশনের জন্য যা ইন্টেন্সিটি হবে 0 থেকে 2 বা 0 থেকে 3 এই ট্রানজিশনের কারণে ইন্টেন্সিটিটা বেশ কম হয়। আর এইটাকে তোমাকে এক্সপ্লেন করতে হয়, মানে এটা আসলে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি যারা আমার কাছে পড়েছো, লাস্ট আমরা পড়িয়েছি আর কি, মানে 5th সেমিস্টার পরে 6th সেমিস্টার পরে কিন্তু এমএসসি ছেলেটা পড়েছে, সেইখানে ওই যে মানে ইন্টেন্সিটিটা অনেক কিছুর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিসের উপর নির্ভর করে, যেটা রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি। তার রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি
সেই যে পার্টটা সেখান থেকে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালের গল্প থাকছে আর কি, তার ম্যাগনিটিউডটা কতটা বেশি তার মতো করে ইন্টেন্সিটি ঠিক হবে। সামাও 0 থেকে 1 এর জন্য ওই রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি অনেকটা বেশি হয়, 0 থেকে 2 বা 0 থেকে 3 এর ক্ষেত্রে এই জিনিসগুলো আস্তে আস্তে কম হয়। আসলে ট্রানজিশন প্রবাবিলিটি সেটাও আবার তোমার দুটো পাশাপাশি লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ, হ্যাঁ, তার সঙ্গে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, যেহেতু 0 থেকে 1 এই গ্যাপটা কম, সেখানে ট্রানজিশন প্রবাবিলিটিটা বেশি, 0 থেকে 2 বা 0 থেকে 3 সেই এনার্জি গ্যাপগুলো আস্তে আস্তে বেশি হয়ে যাওয়ার জন্য তুমি সেগুলো আস্তে আস্তে তোমার উইকার ব্যান্ড তোমায় দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখো এই আমি ওভারটোনগুলোকে এক্সপ্লেন করলাম এবং তাদের যে ইন্টেন্সিটিটা সেটা হচ্ছে তুমি জাস্ট এক কথায় বললে এইভাবে তুমি বলবে যে 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 তোমার রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি decreases with increasing spacing between the energy levels among which transition takes place. This explains why the intensity of overtones are much weaker than the fundamental. ঠিক আছে, তাকে এই জায়গাটা বোঝাতে পারলাম তো? ওভারটোনটা কি বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই তো? হ্যালো ছেলেরা, এই রে সর্বনাশ করছে। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার কি আসতে চাইলো আবার? দেখ, আর হ্যাঁ, কতখানি শুনেছো বলো তো? মানে ওভারটোনসের শেষ পর্যন্ত এই শুনে- সেকেন্ড ওভারটোনের ক্যালকুলেশন, হ্যাঁ? সেকেন্ড ওভারটোনের ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা চলছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ও আবার কি আসছে রে বাবা, তাড়াতাড়ি আয়। সব ঘুমিয়ে পড়েছিল, এখন সব হঠাৎ করে মনে হলো আসতে। উফ, কি রে বাবা সব। আচ্ছা দেখো, যেটা হচ্ছে যে এই যে আহ, মানে সেকেন্ড যে ক্যালকুলেশনটা বলছো, মানে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু, ও দেখো ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 3 তে যখন ট্রানজিশনটা হচ্ছে, তো ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 3 তে ট্রানজিশন একই রকম ভাবে আমি করে ফেললাম, কারণ এপসাইলন 0 থেকে এপসাইলন 3 তে এই ট্রানজিশনটা তোমার এনার্জি গ্যাপটা তোমায় দেখতে হবে। এপসাইলন 0 হলে এনার্জি তো বলেইছি, আর ভি ইকুয়াল টু যদি 3 হয় তার এনার্জিটা কত হবে? ওই যে ভি প্লাস হাফ, অর্থাৎ 3 প্লাস হাফ মানে হচ্ছে 7/2, তো 7/2 নিউ জিরো মাইনাস তার স্কোয়ার 49/4 এক্সি নিউ জিরো অসিলেটর, সেটা হয়ে যাচ্ছে কত? 3 নিউ জিরো মাইনাস 12 এক্সি নিউ জিরো। এবার আমি এটাকে লিখলাম 3 নিউ জিরো মাইনাস 2 এক্সি নিউ জিরো মাইনাস তোমার এখানে 6 এক্সি নিউ জিরো, আর এইটাকে হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ডের যেহেতু ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 নিউ বার ফান্ডামেন্টাল মাইনাস 6 এক্সি নিউ বার জিরো।
এটা হচ্ছে সেকেন্ড ওভারটোন রিপ্রেজেন্ট করছে। দেখো যার ফ্রিকোয়েন্সিটা তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি জাস্ট 3 গুণের খুব কাছাকাছি। আর এবারে একটা কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল ব্যান্ডের তুলনায় তোমার ওভারটোনগুলোর ইন্টেন্সিটি কম হচ্ছে কেন? আগে দেখো ইন্টেন্সিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এবারে যে ফ্যাক্টরটা দিয়ে আমি আগে ইন্টেন্সিটি কম্পেয়ার করতাম, রোটেশনাল স্পেকট্রোস্কোপি থেকে ইন্টেন্সিটি কম্পেয়ার করতাম, সেটা ছিল কি না, যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে তার পপুলেশনটা কেমন করে নির্ভর করছে বোলম্যান ফ্যাক্টর দিয়ে, তার উপরে বেসিক্যালি তোমার ওই ইন্টেন্সিটিটা নির্ভর করছে। কিন্তু এক্ষেত্রে তো সেই গল্পটা চলবে না, কারণ এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভি ইকুয়াল টু 0 থেকেই ট্রানজিশনটা ঘটছে। তাহলে এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু 0 থেকে 1-এ যাওয়ার প্রবাবিলিটি বেশি, না 0 থেকে 2-এ যাওয়ার প্রবাবিলিটি বেশি, না 0 থেকে 3-এ যাওয়ার প্রবাবিলিটি বেশি। আচ্ছা সেইটা হচ্ছে আমরা যখন টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরিতে ফেরমি গোল্ডেন রুলের এক্সপ্রেশনটাকে দেখেছি, সেটা দেখেছি কি রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি তার সঙ্গে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল হয় ইন্টেন্সিটি, আর রেট অফ ট্রানজিশন প্রবাবিলিটি ডিক্রিজ করে উইথ ইনক্রিজ ইন স্পেসিং বিটুইন দ্য এনার্জি লেভেলস এবং হুইচ ট্রানজিশন টেক প্লেস। তাহলে এইটা এক্সপ্লেন করছে হোয়াই দ্য ইন্টেন্সিটি অফ ওভারটোনস আর মাচ উইকার দ্যান দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড। এটা দিয়ে জাস্ট আমরা এইটুকু আমরা আগের দিন মানে মানে একটু আগে বলেছিলাম। ঠিক আছে, এখন পুরো ব্যাপারটা ওভারটোন ব্যাপারটা বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার এইটা হ্যাঁ স্যার, এটা একটু লিখে নিন। হ্যাঁ বলো বলো। এটা একটু লিখে নিন বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর বেসিসে তোমাকে অনেক প্রবলেম করতে হয়। প্রবলেমগুলো কীরকম, ধরো আমি একটা প্রবলেম দিচ্ছি, একটা প্রবলেমের মধ্যে সব কিছু জাস্ট থাকবে, যে এখান থেকে জাস্ট করতে পারবে। প্রবলেমটা এরকম, ধরো আমি এরকম বললাম যে পরে ধরো আমি জাস্ট মানে একটা একটা আহ, কি বলবো, একটা মানে একটা মানে আমি আসলে এটা ওই ডেটাগুলোকে আমি জাস্ট মানে অ্যাকচুয়ালি লিটারেচার ভ্যালু থেকে দিচ্ছি না, একটা আন্দাজে ডেটা দিচ্ছি। ফর কার্বন মনোক্সাইড, যেখানে কার্বন 12, অক্সিজেন ধরো 16, দ্য মোস্ট ইন্টেন্স IR band appears at ধরো এই 1700 সেন্টিমিটার ইনভার্স, এইটা এইটা অ্যান্ড টু আদার weaker bands appear at 3360 সেন্টিমিটার ইনভার্স অ্যান্ড 351, 49, 80 সেন্টিমিটার ইনভার্স রেসপেক্টিভলি। তাহলে কার্বন মনোক্সাইড যেখানে কার্বন 12, অক্সিজেন 16, দ্য মোস্ট ইন্টেন্স IR band appears at 170 centimeter inverse and two other weaker bands appear at 3360 centimeter inverse and 4980 centimeter inverse respectively. তাহলে এবারে এইখান থেকে from the information given above find the following. আচ্ছা ঠিক আছে, তুমি বের করতে চাও? আচ্ছা 1 নম্বর বের করো যে তোমার অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর নিউ বিজির অসিলেটর, এইটা বের করতে বললাম। 2 নম্বর হচ্ছে অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, এক্সি বের করতে বললাম।
3 নম্বর হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, অফ দ্য বন্ড কে যেটা সেটাকে বের করতে বললাম। 0 পয়েন্ট এনার্জি, এপসাইলন বা 0 এটাকে বের করতে বললাম। ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে ইকুইলিব্রিয়াম বের করতে বললাম। স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এনার্জি দিয়ে বের করতে বললাম। ধরো আমি এই কাজগুলো তোমাকে জাস্ট এখান থেকে করতে দিলাম। মানে এটা হয়তো আর একটা জিনিস এখানে দিতাম কিন্তু সেটা এখনো পড়ানো হয়নি, মানে এখান থেকে আমি কিছু হট ব্যান্ডসের ফ্রিকোয়েন্সি জাস্ট বের করতে দিতাম, কিন্তু সেটার জন্য সেটা এখনো যেহেতু পড়ানো হয়নি সেই জন্য আমি এটা এখানে দিলাম। তাহলে দেখো জাস্ট এই যে পার্টিকুলার প্রবলেমটার কথা বলছি, এখানে আমি জাস্ট কিছু ডেটা তোমায় দিয়ে দিয়েছি, সেইখান থেকে আমাকে অনেক কিছু কিন্তু বের করতে বলা হচ্ছে। আচ্ছা দেখো, তুমি যদি নিউবার অসিলেটর এবং এক্সিটা জানো, তাহলে সেইখান থেকে বাকি জিনিসগুলো কেমন করে বের করতে তুমি জানো আর কি। হ্যাঁ, মানে মানে এই বাকি সব কিছুই হচ্ছে নিউবার অসিলেটর এবং এক্সি তার টার্মসে বেরোবে। ফোর্স কনস্ট্যান্ট তোমার নিশ্চয়ই মনে আছে যে মানে নিউবার অসিলেটরটা 1/2πc √/k বাই মিউ, সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট বের করা যাবে। 0 পয়েন্ট এনার্জি তুমি জানো, হ্যাঁ, তুমি ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি তার এক্সপ্রেশন জানো, স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি তাদের এক্সপ্রেশনটা জানো। তার তোমার যেটা লাগবে সেটা বেসিক্যালি হচ্ছে নিউবার অসিলেটর এবং এক্সি, সেই দুটো জানলেই তুমি যে জিনিসটাকে করে ফেলতে পারবে। আচ্ছা, আমি তোমাকে একটু হিন্টস দিই এই পার্টিকুলার প্রবলেমগুলোতে কীভাবে করতে হয় তার জন্য, মানে না হলে আমি হিন্টসটা একটা দিয়ে রাখছি। তার কারণটা হচ্ছে যে তুমি দেখবে অনেক সময় অনেক বইয়ে একটুখানি কমপ্লিকেট করে ব্যাপারটাকে বলে দেওয়া আছে, মানে কমপ্লিকেটেড করে দেওয়া আছে। আর যেটা কথা হচ্ছে যে কি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করে। গিভেন নিউবার ফান্ডামেন্টাল, যেটা অ্যাকচুয়ালি নিউবার অসিলেটর -2xc নিউবার অসিলেটর হয়, এইটা কিন্তু বলে দেওয়া আছে 1700 সেন্টিমিটার, মানে ফান্ডামেন্টাল বা মোস্ট ইন্টেন্স ব্যান্ডটা। আর এবারে ফার্স্ট ওভারটোন ফ্রিকোয়েন্সি যেটা, সেইটা আবার তোমার বেসিক্যালি 2 নিউ ফান্ডামেন্টাল -2xc নিউবার অসিলেটর, এইটা সেটা কত না 3360 সেন্টিমিটার ইনভার। আর এই আর কিছু তোমার লাগবে না কিন্তু, কারণ ব্যাপারটা কি, আমি যদিও তোমার একাধিক ইনফরমেশন দিয়েছি, তোমার আননোন তো বেসিক্যালি দুটো, একটা নিউবার অসিলেটর আর হচ্ছে এক্সি। সেখানে যদিও আমার সেকেন্ড ওভারটোনটা দেওয়া আছে, কিন্তু সেকেন্ড ওভারটোনের ইনফরমেশন তোমার জানার দরকার নেই। আর তুমি এবারে কি করলে, তুমি যেটা করো, দেখো এই ক্যালকুলেশনটা কত সহজ করে ফেলতে পারো। ইকুয়েশন 1কে 2 দিয়ে গুণ করো মাইনাস ইকুয়েশন 2 করো, এটা তা কি পাবে তুমি সেখানে? দেখো তুমি এই নিউ ফান্ডামেন্টাল দ্বিগুণ হয়ে গেল, 2 নিউ ফান্ডামেন্টাল হলো। এবার সেখান থেকে 2 নিউ ফান্ডামেন্টাল বিয়োগ হয়ে গেল, তার যেটা দাঁড়াবে 2xc নিউবার অসিলেটর, সেটা বেসিক্যালি এই 1700 ইন্টু 2 মাইনাস 3360, সেখানে তোমার যেটা দাঁড়াচ্ছে তোমার 40 সেন্টিমিটার ইনভার দাঁড়াচ্ছে এইটা। আর এবারে সেইটা তুমি ইকুয়েশন 1-এ বসিয়ে দাও, তাহলে এটা তুমি 3 নম্বর বলো। এবারে তুমি দেখো ফ্রম ইকুয়েশন 1 and 3 তুমি কি পাচ্ছ। দেখো এখান থেকে তুমি জাস্ট এই 2xc নিউবার অসিলেটর তুমি পেয়ে গেছো। নিউবার অসিলেটরটা বেসিক্যালি 1700 প্লাস হচ্ছে 2xc নিউবার অসিলেটর, এটা যোগ হয়ে গেলে দেখো 1740 সেন্টিমিটার সমান হয়ে গেল। তাহলে তাহলে দেন এক্সিটা কত হবে? এক্সিটা তো 40/2 নিউবার অসিলেটর, তো 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 1740, এইটা এখন ঠিক আছে। এই জিনিসটা মানে এটা ইউনিটলেস নাম্বার হবে এটা। তাহলে দেখো তুমি এই নিউবার অসিলেটর পেয়ে গেলে, এক্সি পেয়ে গেলে, তাহলে ওয়ান্স এই দুটো তুমি পেয়েছো, বাকি সব কিছু তুমি বের করে ফেলতে পারবে। মানে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, নিউবার অসিলেটর তুমি পেয়ে গেছো, অ্যানহারমোনিক সেখানে এক্সি তুমি পেয়ে গেছো। এবার ফ্রম দ্য ভ্যালুজ অফ oscillator natural frequency and anharmonicity constant xc, we can determine তোমার ফোর্স কনস্ট্যান্ট
জিরো পয়েন্ট এনার্জি, ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তা বুঝতে পারলে এই প্রবলেমগুলো কত সহজে মানে ছোট ক্যালকুলেশন করে করে ফেলা যায়। হুম, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো ওভারটোন নিয়ে যা হ্যাঁ স্যার কিছু ঠিক। আলোচনা আমরা মোটামুটি ভাবে ব্রিফলি করলাম, ঠিক আছে? এবারে চলে এসো হট ব্যান্ডসের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে হট ব্যান্ডস। হট আচ্ছা, হট ব্যান্ডস এই পার্টটাকে এক্সপ্লেন করতে গেলে জিনিসটা এইভাবে স্টার্ট করতে হয়। সেটা হচ্ছে এই যে দেখো, অর্ডিনারি টেম্পারেচারে তুমি মূলত এই ফান্ডামেন্টাল ব্যান্ড এবং তার করসপন্ডিং ওভারটোনসগুলোকে পাও। কিন্তু যদি টেম্পারেচার যথেষ্ট বেশি হয় তখন দেখতে পাওয়া যায় যে এই যে ফান্ডামেন্টাল ব্যান্ড বা ওভারটোনসগুলো তুমি পেয়েছিলে তার থেকে সামান্য সামান্য কম ফ্রিকোয়েন্সিতে আরো কিছু কিছু তুমি উইক ব্যান্ডস দেখতে পাচ্ছ, এবং সেটা মানে সিগনিফিক্যান্ট ইন্টেন্সিটি হবে তখনই যখন টেম্পারেচারটা যথেষ্ট হাই। সেই যে ব্যান্ডগুলো, সেই ব্যান্ডগুলোকে বলা হবে তোমার হট ব্যান্ড, মানে হট কন্ডিশনে পাওয়া যাচ্ছে বা হাই টেম্পারেচারে পাওয়া যাচ্ছে বলে সেগুলো হচ্ছে হট ব্যান্ডস। তো সেটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ইট ইজ usually observed that at low temperature vibrational spectra gives the fundamental bands and its overtones, ফান্ডামেন্টাল এবং তার ওভারটোনগুলো পাওয়া যায়। বাট when temperature is high, then it is observed then it is observed that together with the above bands there are some weak bands at frequencies slightly less than the frequencies of the fundamental bands and overtones। তাহলে কি বললাম? It is usually observed that at low temperature vibration spectra gives the fundamental bands and its overtones, মানে যেটা আগে আমি আলোচনা করলাম। আচ্ছা, but when temperature is high then it is observed that together with the above bands there are some weak bands at frequencies slightly less than the frequencies of the fundamental bands and the overtones. These bands are called the hot bands। আচ্ছা, এমনিতে হট ব্যান্ডস যেগুলো সেগুলো প্রচন্ড উইক হবে অর্ডিনারি টেম্পারেচারে। তাহলে এদের সিগনিফিক্যান্ট ইন্টেন্সিটি দেখতে পাওয়া যাবে তখনই যখন টেম্পারেচারটা যথেষ্ট বেশি। তাহলে দিস ব্যান্ডস আর very weak to be these bands are too weak to be observed at
low temperature. They can be observed only when temperature is sufficiently high. ঠিক আছে, এইটা they can be observed only when temperature sufficiently high. ঠিক আছে, তাহলে hence the name hot is used here. তাই হট এই নামটা এসছে বেসিক্যালি হচ্ছে যে হট কন্ডিশন বা টেম্পারেচার বেশি হলে তখনই কেবলমাত্র এই ব্যান্ডগুলোকে দেখতে পাওয়া যাবে বলে, হ্যাঁ, একে বলা হচ্ছে তোমার হট ব্যান্ড। ঠিক আছে, আর এবারে এর এক্সিস্টেন্সটা বা এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা তুমি কেমন করে এক্সপ্লেন করবে। আচ্ছা, সেটা এক্সপ্লেন করার রাস্তাটা হচ্ছে যে যে দেখো তোমার আমি এর আগে যেটা বললাম অর্ডিনারি টেম্পারেচারে ভি ইকুয়াল টু জিরো লেভেলটাই মোস্টলি পপুলেটেড, কিন্তু টেম্পারেচার যদি বাড়ানো হয় তখন কি হবে না, ভি ইকুয়াল টু জিরো লেভেলের সাথে সাথে ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 2, ভি ইকুয়াল টু 3 ইত্যাদি লেভেলগুলো তোমার পপুলেটেড হবে। তুমি দেখো জাস্ট এই যে বোলম্যান ডিস্ট্রিবিউশন তুমি কি বলছে যে রিলেটিভ প্রবাবিলিটি যেটা probability of the vth state in comparison to ground state, ধরো in comparison to ground state, সেক্ষেত্রে nv বাই n0 বলে সেটা কি হবে না ই টু দি পাওয়ার মাইনাস দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, যেটা মানে তোমার ধরো মানে আমি এইভাবেই লিখছি, না হলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এপসাইলন ভি বাই কেটি। ঠিক আছে, মানে বোলম্যান ডিস্ট্রিবিউশন যেটা বলছে যে ভিএথ লেভেল এবং গ্রাউন্ড লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা যদি ডেল্টা এপসাইলন ভি হয়, তাহলে এন ভি বাই এন জিরো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন জিরো বাই কেটি, ডেল্টা এপসাইলন ভি বাই কেটি। এটা হচ্ছে রিলেটিভ পপুলেশনটা। আর এবং তাহলে লো টেম্পারেচারে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যদি বেশি হয়, লো টেম্পারেচারে খুব এক্সপেক্টেড যে এন ভি বাই এন জিরো খুব কম হবে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলটি মোস্টলি পপুলেটেড হবে, এক্সাইটেড লেভেলে পপুলেশনটা হচ্ছে খুব কম হচ্ছে। তাহলে এবার কথা আচ্ছা, যেখানে একটুখানি বলে নেয় যে যেখানে ডেল্টা এপসাইলন ভিটা হচ্ছে তোমার এনার্জি ফর দ্য ভিএস লেভেল মাইনাস এনার্জি ফর দ্য তোমার গ্রাউন্ড লেভেল, এটা। আচ্ছা, এবারে যেটা দাঁড়াচ্ছে যে এই এক্সপ্রেশন থেকে পরিষ্কার যে যে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কিন্তু এনভি বাই এন জিরোটা একটা বাড়বে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড স্টেট ইজ মোস্টলি পপুলেটেড। ঠিক আছে, আচ্ছা, when temperature increases population of the excited state gradually increases. So hence at high temperature some of the excited states মানে v equal to 1, v equal to 2 dot 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 etc are also populated, also significantly populated বলা ভালো, also significantly populated together with the ground state. ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে যে when temperature increases population of the excited state gradually increases
Hence, at high temperature, some of the excited states v equal to 0, v equal to 1, v equal to 1, v equal to dot are also significantly populated together with the ground state. এটা মানে গ্রাউন্ড স্টেটের সাথে কিন্তু তোমার এক্সাইটেড স্টেটগুলো তোমার যথেষ্ট পপুলেটেড হলো। আচ্ছা, এবারে দেখো যে তাহলে ধরো ইভেন ইফ আমি এরকম ধরি, ইভেন ইফ ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, যদি ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ানও হয়, মানে ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রিটা আমি পরে আলোচনা করবো, ইভেন ইফ ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, উই নিড টু কনসিডার transition from v equal to 1 to v equal to 2 level, v equal to 2 to v equal to 3 level, etc. together with v equal to 0 to v equal to 1 level. তাহলে আমরা এই যে v equal to 0 থেকে 1 লেভেল, এই ট্রানজিশনটা তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড, v equal to 0 থেকে v equal to 1 হলে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড। এবারে 0 থেকে 1 তার সাথে সাথে কিন্তু 1টা মোটামুটি পপুলেটেড হয়েছে, 2টা পপুলেটেড হয়েছে বলে 1 থেকে 2, 2 থেকে 3 এইগুলো তোমাকে কনসিডার করতে হবে এখন। আর ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এর মধ্যে যদি তুমি যেতে, তাহলে হচ্ছে যেটা ওই 0 থেকে, আমি সেটা পরে আলোচনা করছি, যে 0 থেকে 2 যেটা তোমার ফার্স্ট ওভারটোন দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে 1 থেকে 3, 2 থেকে 4 এইগুলো, বা সেকেন্ড ওভারটোন যেখানে ভি ইকুয়াল টু 0 থেকে 2 তে ট্রানজিশনটা করছিল, তখন তোমাকে এখানে করতে হবে 1 থেকে 3 হতে পারে, 2 থেকে 5 হতে পারে, এরকমভাবে তোমাকে ভাবতে হবে। আমি ফান্ডামেন্টাল ব্যান্ড তার করসপন্ডিং হট ব্যান্ডসগুলোকে দেখতে চাইছি, সেজন্য আমি এটা করছি যে তোমার বেসিক্যালি ভি ইকুয়াল টু 0 থেকে 1, তার সঙ্গে সঙ্গে ভি ইকুয়াল টু 1 থেকে 2, 2 থেকে 3 এই ট্রানজিশনগুলো যে সেখানে কনসিডার করা হচ্ছে। মানে ব্যাপারটা কীরকম হচ্ছে? ব্যাপারটা হচ্ছে তুমি যখন আর এর রেসপেক্টে ভিআরটাকে প্লট করে মোস্ট পোটেনশিয়ালের জন্য করসপন্ডিং এরকম একটা ছবি এঁকে ফেললে, যেখানে আর হচ্ছে এটা আর ইকুইলিব্রিয়াম, এখানে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, এখন বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলগুলো আছে। তো দেখো এখানে কি হচ্ছে না, 0 থেকে 1 এই ট্রানজিশনের সাথে সাথে এখন এই 1 থেকে 2, 2 থেকে 3 এই ট্রানজিশনগুলো তোমাকে এখন ভাবতে হচ্ছে। ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 2। তাহলে আগে শুধুমাত্র 0 থেকে 1 ভাবলেই চলতো, হ্যাঁ, যেটা ফান্ডামেন্টাল ব্যান্ড দিচ্ছিল, মানে আন্ডার দ্য সিলেকশন রুল ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার প্লাস মাইনাস 2 যেতে অ্যালাউড, তার জন্য আমি দেখবো যে ফার্স্ট ওভারটোনে আবার হট ব্যান্ডস হবে, বা সেকেন্ড ওভারটোন তার আবার হট ব্যান্ডস হবে। আর ফান্ডামেন্টালের যে হট ব্যান্ডসগুলো সেগুলো যখন কনসিডার করছি, দেখো এই 0 থেকে 1 এর সাথে সাথে তোমার 1 থেকে 2, 2 থেকে 3 এই সমস্ত ট্রানজিশনগুলো ঘটবে। আচ্ছা, এবারে দেখো নাও spacing between two successive এনার্জি লেভেল, সেটা একটুখানি দেখো, আমি একটুখানি বলে নিই যে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার সাকসেসিভ দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা ভি থেকে ভি প্লাস 1 এ যদি তুমি যাও, মানে এপসাইলন বাই ভি প্লাস 1 মাইনাস এপসাইলন বার ভি, আর এপসাইলন বার ভিটা কত না, ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। এটা হলো, এইটা কত হবে না, ভি প্লাস হাফের জায়গায় ভি প্লাস 3/2 হয়ে গেল, তার স্কোয়ার নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস 3/2 তার স্কোয়ার ইন্টু এক্সি নিউবার অসিলেটর। এইটা ঠিক আছে। তাহলে এবারে দেখ, সরি, প্রথমটা স্কোয়ার কেন করে ফেলো, এটা সেই এনার্জি কাপটা আমি আগের দিন ক্যালকুলেট করে রেখেছিলাম, এইটা থেকে এইটা বাদ দিলে নিউবার অসিলেটর হয়ে যায় মাইনাস 2 ইন্টু ভি প্লাস 1 ইন্টু এক্সি নিউবার অসিলেটর হয়ে যায়। আর এটার সঙ্গে এইটা যদি বিয়োগ করে দাও তুমি, হ্যাঁ, তাহলে জাস্ট বেসিক্যালি 2 ইন্টু ভি প্লাস 1 এক্সি নিউবার অসিলেটর এটা হয়ে যাচ্ছে। এবং যেখান থেকে আমি আলোচনা করেছিলাম যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ ভাইব্রেশনাল লেভেল অ্যাকচুয়ালি ডিক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, এটা বলা হচ্ছিল। তাহলে এবারে দেখো, এবারে আমি জাস্ট তাহলে এখানে আমি সাকসেসিভ দুটো লেভেলের মধ্যে এনার্জি ক্যাপ ক্যালকুলেট করে ফেলেছি, মানে বেসিক্যালি আমি ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর মধ্যে আছি। এবারে আমি যদি 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 ইত্যাদি ট্রানজিশন ফ্রিকোয়েন্সিগুলোকে বের করতে চাই, তাহলে কি হবে?
তো দেখো আমি যেটা করলাম যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি ফর ট্রানজিশন ফ্রম নিউ ইকুয়াল ফ্রম ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, আমি যদি ট্রানজিশন টার্মটা পরে একবার উল্লেখ করছি, শুধু ফ্রিকোয়েন্সি বলি। The frequency for transition from v equal to 0 to v equal to 1 level, new bar v equal to 1 এ যাচ্ছে কোথা থেকে, না v equal to 0 থেকে in the unit of centimeter inverse, কি দাঁড়াবে তোমার, দেখো এইখানে তুমি জাস্ট v এর জায়গায় 0 বসিয়ে দাও, নিউ 0 মাইনাস 2 xc নিউ জিরো অসিলেটর, সেটাই হচ্ছে নিউ বার ফান্ডামেন্টালের সঙ্গে সমান। এটা তোমার দিল কি ফান্ডামেন্টাল ব্যান্ড। This actually gives you the fundamental band. এটা আমি আগে আলোচনা করব। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে তুমি যদি frequency of transition from v equal to 1 to v equal to 2 level, সেটা কি হবে, নিউ বার v equal to 2 তে যাচ্ছে কোথা থেকে, v equal to 1 থেকে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কি দাঁড়াচ্ছে, তাহলে এই যে এক্সপ্রেশনটা তুমি বের করেছো এখানে v এর জায়গায় 1 বসিয়ে দাও, v এর জায়গায় 1 বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে তোমার নিউ বার অসিলেটর মাইনাস 4xc নিউ বার অসিলেটর হচ্ছে। আচ্ছা, এটা তুমি কেমন করে লিখতে পারছো, নিউ বার অসিলেটর মাইনাস 2xc নিউ বার অসিলেটর মাইনাস 2xc নিউ বার অসিলেটর, মাইনাস 2xc নিউ বার অসিলেটর, তাহলে কি দাঁড়াচ্ছে, এইটাই দেখো নিউ বার ফান্ডামেন্টাল মাইনাস 2xc নিউ বার অসিলেটর, তাহলে এইটা হচ্ছে তোমার দিচ্ছে ফার্স্ট হট ব্যান্ড, হ্যাঁ, জাস্ট 1 থেকে 2 ট্রানজিশনের জন্য। ঠিক একই রকম করে frequency of transition from v equal to 2 to v equal to 3 level, অর্থাৎ নিউ বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, v equal to 3 তে যাচ্ছে কোথা থেকে, না v equal to 2 থেকে, এটা কত, নিউ বার মাইনাস 6xc নিউ বার অসিলেটর হবে, কারণ এইখানে তুমি জাস্ট v এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছ, এই এক্সপ্রেশনে v এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছ, মানে 6 নিউ বার অসিলেটর হবে, তাহলে এটা কত হচ্ছে দেখো, নিউ বার মাইনাস 2xc নিউ বার অসিলেটর মাইনাস 4xc নিউ বার অসিলেটর, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, নিউ বার ফান্ডামেন্টাল মাইনাস 4xc নিউ বার অসিলেটর, এটা তোমার দিচ্ছে হচ্ছে কত, সেকেন্ড অর্ডার অ্যান্ড সো অন। তাহলে বুঝতে পারলে কেমন করে তুমি হট ব্যান্ডটাকে এক্সটেন্ড করে ফেলতে পারলে। দেখো এখানে মজাটা দেখো যে এসএইচও মডেলও কিন্তু এই সিচুয়েশনটা হতে পারে, যে ভি ইকুয়াল টু 0 লেভেলের সাথে সাথে ভি ইকুয়াল টু 1 2 এই এক্সাইটেড লেভেলগুলো পপুলেশন হতে পারে, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে ওই পার্টিকুলার কেসে যেহেতু দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সবসময় কনস্ট্যান্ট, বা এসএইচও মডেলে ভাইব্রেশন এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট, তার জন্য এই 0 থেকে 1টাও তোমার নিউ জিরো ফ্রিকোয়েন্সিতে হবে, 1 থেকে 2টাও নিউ জিরো ফ্রিকোয়েন্সিতে হবে, 2 থেকে 3টাও নিউ জিরো ফ্রিকোয়েন্সি হবে, সেই জন্য তুমি ওখানে আর হট ব্যান্ডগুলো তুমি কিছু আলাদা করে দেখতে পাচ্ছ না, সেটা ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে মার্চ করে যাচ্ছে। কিন্তু এই পার্টিকুলার কেসে কি হলো, এই পার্টিকুলার কেসে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যেহেতু ভি ইকুয়াল টু 0 থেকে 1-এর যা এনার্জি গ্যাপ, 1 থেকে 2 এর এনার্জি গ্যাপ একটু কম, 2 থেকে 3 এর এনার্জি গ্যাপ আরেকটু কম, সেই জন্য তোমার হাই টেম্পারেচারে যে অ্যাডিশনাল ব্যান্ডগুলোকে পাচ্ছ, সেই অ্যাডিশনাল ব্যান্ডগুলোর ফ্রিকোয়েন্সি তোমার অন্য হচ্ছে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড, এবং সেটাকে তুমি যা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে হট ব্যান্ড গুলো এই পার্টিকুলার কেসে কেন আছে। আর এটা পরিষ্কার যে তোমার বোলম্যান ডিস্ট্রিবিউশন তোমায় বলে দিচ্ছে যে এক্সাইটেড লেভেলের যে রিলেটিভ ইন্টেন্সিটি পপুলেশনটা সেটা গ্র্যাজুয়ালি কমবে বলে হট ব্যান্ডের ইন্টেন্সিটি তোমার প্রচন্ড কম হবে। তাহলে জাস্ট ফ্রম বোলম্যান ডিস্ট্রিবিউশন তোমার population of the excited states
are low and hence hot bands are weaker, হট ব্যান্ডস গুলো উইক হচ্ছে। আচ্ছা, এবারে ধরো হট ব্যান্ডস অফ দ্য ওভারটোনস will be too weak to be observed experimentally। এখন হাই রেজলিউশন স্পেকট্রোফটোমিটার তুমি দেখতে পাবে, কিন্তু ইউজুয়ালি আমরা এটাকে বাদ দিচ্ছি। মানে ধরো, মানে আমি বলছি মানে ওভারটোনের হট ব্যান্ড মানে আমি যেখানে সিলেকশন রুল +-1 এর মধ্যে ছিলাম, +-2 এর মধ্যে গেলে কি ভি কত 0 থেকে 2 তে যদি ট্রানজিশনটা হতো, তাহলে 0 থেকে 2 এই ট্রানজিশনটা তোমার ফার্স্ট ওভারটোন দিত। এবার 0 থেকে 2 যদি হতে পারে, 1 থেকে 3 হতে পারে, বা সেকেন্ড ওভারটোনের ক্ষেত্রে 0 থেকে 3 যদি হতে পারে, 1 থেকে 4 হতে পারে, 2 থেকে 5 হতে পারে, তাহলে সেইগুলো কি হচ্ছে তোমার ওভারটোনে করসপন্ডিং হট ব্যান্ডস দিত। এবারে এমনি ওভারটোন উইক, তার আবার হট ব্যান্ডস it will be even much weaker। সেখানে বলা হচ্ছে যে hot bands of the overtones will be too weak to be observed experimentally। ঠিক আছে, তা যদি হয় তাহলে ওইগুলোকে ওই জন্য আমি এটা এখানে আলোচনা করছি না, কিন্তু আমি তোমাকে জাস্ট একটা হোমওয়ার্ক দিতে পারি এখানে। হোমওয়ার্ক জাস্ট কি না, ফাইন্ড দ্য হট ব্যান্ডস অফ, 1 নম্বর হচ্ছে ফার্স্ট ওভারটোন, আর 2 নম্বর হচ্ছে সেকেন্ড ওভারটোন। তাহলে ফার্স্ট ওভারটোন এবং সেকেন্ড ওভারটোন তার যে করসপন্ডিং হট ব্যান্ডসগুলোকে বের করবে, ফান্ডামেন্টাল ব্যান্ডের করসপন্ডিং হট ব্যান্ডসগুলোকে বের করলাম, তোমার ওভারটোনসগুলো হট ব্যান্ডসগুলো তুমি জাস্ট বের করো, এটা বুঝছো? আচ্ছা, এবারে এই যে তুমি প্রবলেমগুলোকে করলে, মানে এটা মানে এই যে হট ব্যান্ডসটা তুমি এক্সপ্লেন করলে, এটা যেমন ওই ওভারটোন সেই ফ্রিকোয়েন্সিগুলো জানলে সেখান থেকে তুমি যা ভাইব্রেশনের করসপন্ডিং ইনফরমেশনগুলো পেতে পারো, ঠিক একই রকম করে হট ব্যান্ডের কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া থাকতে পারে, সেখান থেকেও তুমি কিন্তু এই একই ডেটাগুলোকে বের করতে পারো। আমি জাস্ট একটা প্রবলেম তোমায় দিচ্ছি, তো এরকম একটা বললাম, কার্বন মনোক্সাইড কি এক্সাম্পল হিসেবে ভাবছি আর কি, যে ফর কার্বন মনোক্সাইড এটা 12, এটা 16, দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড and 2 related weak bands appear at a centimeter inverse, 1660 সেন্টিমিটার ইনভার্স, and 1620 সেন্টিমিটার ইনভার্স respectively. From the given data, from the given information, find, ওই আগের জিনিসগুলো সব আমি আবার লিখছি, অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, নিউজিড অসিলেটর, অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, এক্সি, আচ্ছা আচ্ছা, আগে আগে ফোর্স কনস্ট্যান্টটা করে দিই এখান থেকে। ফোর্স কনস্ট্যান্ট কে, 0 পয়েন্ট এনার্জি epsilon 0, equilibrium bond dissociation energy, d equilibrium
0 point corrected bond dissociation energy, d0 এইটা, ঠিক আছে? এইগুলো তাহলে দেখো এই জিনিসগুলো তোমাকে জাস্ট ক্যালকুলেট করতে বলা হচ্ছে। আর এইখানে জাস্ট আমি দুটো অ্যাডিশনাল জিনিস একটুখানি জুড়ে দিই। এটা হচ্ছে আমি এর সাথে বললাম ফ্রিকোয়েন্সি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওভারটোনটা তোমাকে বের করতে দিচ্ছে এখানে। মানে দেখো এখন ওভারটোন ফ্রিকোয়েন্সি তোমার জানা আছে, তা তুমি যে ডেটাগুলো এখান থেকে বের করে সেখান থেকে কিন্তু ওভারটোন ফ্রিকোয়েন্সিগুলোকে বের করতে পারবে। ঠিক এখানে একই রকমভাবে, তখনও হট ব্যান্ড পড়ানো হয়নি বলে আমি দিইনি, এখানেও কিন্তু তোমার একটা সুযোগ আছে যে তুমি কিন্তু বের করতে পারো ফ্রিকোয়েন্সি অফ টু হট ব্যান্ডস অ্যাসোসিয়েটেড টু দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড। ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে খুব কাছাকাছি দেখতে আর কি, অ্যাসোসিয়েটেড টু দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড। দেখো কি হচ্ছে, তাহলে দেখো আমি যেটা করছি তোমার, তাহলে এই পার্টিকুলার কেসে প্রবলেমটা তুমি কেমন করে এগোবে, এখানে সলিউশনটা আমি হিন্টস দিই আর কি। তো এখানে কি দেওয়া আছে দেখো, গিভেন নিউবার ফান্ডামেন্টাল, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার এটা নিউবার অসিলেটর মাইনাস 2xc নিউবার অসিলেটর, এটা তোমার বলে দিচ্ছে 1700 সেন্টিমিটার ইনভার্স। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন যেটা বেসিক্যালি ফার্স্ট হট ব্যান্ড ফ্রিকোয়েন্সি থেকে, এটা বেসিক্যালি নিউবার অসিলেটর মাইনাস নিউবার ফান্ডামেন্টাল মাইনাস 2xc নিউবার অসিলেটর, এটা তোমার বলে দিচ্ছে কত, 1660 সেন্টিমিটার ইনভার্স। এটা 2 নম্বর ইকুয়েশন। এবারে দেখো জাস্ট কি করলে তুমি, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করো, তা কি দাঁড়াচ্ছে, তাহলে বাঁ দিকটাকে এটা দাঁড়াবে, নিউ ভান্ডারের নিউমারেটর কেটে চলে গেল, তার 2xc নিউবার অসিলেটর, এটা হয়ে যাচ্ছে তোমার 40 সেন্টিমিটার ইনভার্স। এবারে তুমি কি করবে না, এইটাকে জাস্ট বসিয়ে দাও 1 নম্বর ইকুয়েশন, এটাকে 3 নম্বর ইকুয়েশন বলো। তাহলে এবারে 3 নম্বর ইকুয়েশনের ডেটাটাকে 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে ফর্ম ইকুয়েশন 1 and 3, 2xc নিউবার অসিলেটর, এইটা সরি নিউবার অসিলেটরটা কি হয়ে যাবে তাহলে, নিউবার অসিলেটর তোমার 1700 প্লাস এদিকে 40 সেন্টিমিটার ইনভার্স, তার মানে 1740 সেন্টিমিটার ইনভার্স হয়ে গেল। এইটা এই যে দেখো এখানে তোমার নিউ জিরো মাইনাস 2xc নিউ জিরো 1700 হয়ে যাচ্ছে, 2xc নিউ জিরো বের করেছে এখানে 40, আর নিউ জিরো অসিলেটর 1740 হয়ে গেল। আর xcটা কত হয়ে গেল, xcটা হচ্ছে তোমার এই যে 40 ডিভাইডেড বাই 2 নিউ জিরো অসিলেটর, অর্থাৎ 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 1740, যেটা হয় সেটা, ঠিক আছে? বুঝা গেল? তাহলে এইটা যদি তুমি পেয়ে যাও, তাহলে এইখান থেকে দেন ফাইন যা যা বলছে তোমায়, কে বের করতে পারবে, 0 পয়েন্ট এনার্জি বের করতে পারবে, ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করতে পারবে, 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করতে পারবে, এইটা এক্সেপ্ট। আর এখানে একটা বলি যে তোমার যদি ফার্স্ট ওভারটোন ফ্রিকোয়েন্সিটা বের করতে হয়, সেটা কি ছিল, তুমি যেভাবে মনে রাখবে 2 নিউবার ফান্ডামেন্টাল মাইনাস 2xc নিউবার অসিলেটর। তো দেখো সব ডেটা তোমার জানা আছে, এটা কত তুমি বের করে ফেলতে পারছো। তা বাকি যদি সেকেন্ড ওভারটোন ফ্রিকোয়েন্সিটা নিয়ে ইন্টারেস্টেড থাকে, সেটা কি করবে, সে 2 3 এটা 3 নিউবার ফান্ডামেন্টাল মাইনাস 6xc নিউবার অসিলেটর, সেটা সে বের করে ফেলতে পারবে, অ্যান্ড সো, ঠিক আছে? তো দেখো
আমি হট ব্যান্ডস নিয়ে কথাবার্তা বললাম, এটা কারো বুঝতে অসুবিধা হলো কিনা? না স্যার ঠিক ঠিক আছে তো? তাহলে আমরা দেখো, মানে আমাদের অনেকটা সময় অলরেডি চলে গেল, আমরা ঠিক যতখানি পড়বো ভেবেছিলাম ততখানি মনে হয় করতে পারবো না। দেখে যেটা দেখলাম যে পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি, পিওর ভাইব্রেশনাল বা আইআর স্পেকট্রোস্কোপি, সেখানে আমি এসএইচও মডেলে কিছুটা জিনিস বুঝতে পেরেছিলাম, বেশ কিছু লিমিটেশন ছিল, সেই বাকি লিমিটেশনসগুলো আমরা এইখানে ম্যানেজ করলাম। মানে লিমিটেশন মানে হচ্ছে তোমার পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন, এক্সিস্টেন্স অফ ওভারটোনস এবং এক্সিস্টেন্স অফ হট ব্যান্ড, সেগুলোকে মোস্ট অসিলেটর মডেল দিয়ে আমরা ঠিক করে এক্সপ্লেন করা, এবং সেখান থেকে কেমন করে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদিগুলো করতে হয় সেগুলোকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। আর এইখানে জাস্ট দু একটা কথাবার্তা বলি যেগুলো পরে বলার স্কোপ আছে। দেখো আমরা আসলে আমি রামনটাকে করানোর পরে তখন ওই আইআর স্পেকট্রোস্কোপি রামন স্পেকট্রোস্কোপি দুটোকে আমি জাস্ট একসাথে বোঝার চেষ্টা করতাম আর কি। তুমি দেখো জাস্ট একটা জিনিস, যে একটা তোমার ঠিক আছে, সময়টা তাহলে এবারে দেখো যে নেক্সট যখন ওই রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি একসাথে দেখবো, ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি, দেখো যে তুমি ডায়াটমিক মলিকুলটাকে একাধারে ভাবছো ওটা রোটেটার, আর একদিকে বলছো তুমি ভাইব্রেটার। তার মানে এই ডায়াটমিক মলিকুল is a rotator in one hand and it is a vibrator in another hand. So we can say that a diatomic molecule is a rotating vibrator or vibrating rotator. তাহলে একটা ডায়াটমিক মলিকুল সে আজীব যেন ভাইব্রেট করতে করতে রোটেট করছে, এইরকম ভাবে তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, টাইম স্কেলের অনেকটা গ্যাপ তুমি ভাবতেই পারো, যাতে করে বর্ণ পেরিমের অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড থাকে। তুমি হয়তো ঠিক আছে যখন ভাইব্রেশন কনসিডার করছো রোটেশন কনসিডার করছো না, বা যখন রোটেশন কনসিডার করছো ভাইব্রেশন কনসিডার করছো, সেটা আলাদা কথা, কিন্তু ওর ক্ষেত্রে দুটোই আছে আর কি, সে একাধারে রোটেটার একাধারে হচ্ছে ভাইব্রেটার। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে রোটেটার ভাইব্রেট করতে পারে সেই রোটেটার কখনো রিজিড রোটার হতে পারে না। যে রোটেটার ভাইব্রেট করতে পারে সে অবশ্যই নন রিজিড, তাই না? রোটেটার যদি মানে তুমি যদি রিজিড রোটার ভাববে, তুমি কি ভাববে যে বন্ড লেন্থ ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যে ভাইব্রেট করতে পারছে তুমি তো পরিষ্কার বুঝতে পারছো যে বেসিক্যালি ওটা মানে স্ট্রেচেবল বা ইলাস্টিক। তার ক্ষেত্রে যখন রোটেট করাবো তখন সেন্ট্রিফিউগাল ডিসটরশন বা নন রিজিডিটির জন্য যে বন্ড লেন্থ বাড়বে এটা বলাই বাহুল্য। সেই জন্য মানে রোটেটিং ভাইব্রেটার ক্যান নেভার বি এ রিজিড রোটার, এটা বুঝতে হবে। এ রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটার যাই বলো, এ রোটেটিং ভাইব্রেটার cannot be rigid but it should be নন রিজিড। এইটা আর কি, আর যেটা কথা সেটা হচ্ছে যে তুমি যখন ভাইব্রেশনটা জাস্ট মাথায় ঘামাচ্ছ, তুমি এর আগের অ্যানালিসিস তোমাকে পরিষ্কার বলে দিচ্ছে ওটা এসএইচ ধরলে ঠিক হবে না, ওটা অ্যাকচুয়ালি অ্যানহারমোনিক ধরতে হবে। দ্য ভাইব্রেটার শুড বি টেকেন অ্যাজ অ্যানহারমোনিক। তাহলে আমার রোটেটারটা হারমোনিক নয়, রোটেটারটা রিজিড নয়, নন রিজিড, আর ভাইব্রেটারটা হারমোনিক নয়, সেটা হচ্ছে অ্যানহারমোনিক। আচ্ছা, এবার আমি যদি ধরে নিই যে যেহেতু
there is a long gap in time scale or frequency scale, we may assume that the rotational and vibrational motions are decoupled or independent. মানে তুমি একটা মলিকুল ডায়াটমিক মলিকুল সে রোটেট করছে আর ভাইব্রেট করছে, ভাইব্রেশনটা দেখা যাচ্ছে তোমার রোটেশনে একটা ফুল রোটেশন করতে যে সময় লাগে, একটা ফুল ভাইব্রেশন করতে তার থেকে মোটামুটি ভাবে 100 থেকে 1000 ভাগের 1 ভাগ সময় লাগে। তার মানে যে এসেনশিয়ালি যখন একবার ভাইব্রেট করলে সেই সময় এসে রোটেট করছে যতটুকু, সেটা হচ্ছে নেগলিজিবলি স্মল। এটা দাঁড়াচ্ছে তুমি জাস্ট যেভাবে, যে কারণে আমরা নিউক্লিয়ার মোশন এবং ইলেকট্রনিক মোশনকে সেপারেট করতে পেরেছিলাম আন্ডার বর্ন ওপেনিয়ামের অ্যাপ্রক্সিমেশন, এখানে এই রোটেশনাল মোশন এবং ভাইব্রেশনাল মোশন এই দুটোকেও তুমি সেপারেট করতে পারবে আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন, তাই তো? তাহলে মোশনস আর ডিকাপলড অর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এইটা বেসিক্যালি তোমার বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন একটা কনসিকুয়েন্স হচ্ছে। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন এটা হলো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন এটা। তখন তুমি কি লিখতে পারবে? দেন এনার্জি অফ দ্য ভাইব্রেটিং রোটার can be written as এনার্জি। আচ্ছা, ভাইব্রেটিং রোটারের এনার্জিটা না জাস্ট তোমার দুটো কোয়ান্টাম নাম্বার, একটা ভি এবং জে, তার উপরে নির্ভর করবে, এবং পুরোটাই আমি এনার্জি ইউনিটে এইভাবে লিখছি। সেটা কি না, এটা বেসিক্যালি এই ভাইব্রেশনের জন্য, এটা হচ্ছে ভাইব্রেটিং রোটার, আমি ক্যাপিটাল উপরে এ লিখলাম। এটা হচ্ছে ভাইব্রেশনের জন্য তোমার করসপন্ডিং এনার্জিটা, আর রোটেশনের জন্য তোমার করসপন্ডিং এনার্জির যে যোগফল হয়ে যাবে। আচ্ছা, ভাইব্রেশনের করসপন্ডিং এনার্জিটা ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার ভি এর উপর ডিপেন্ড করে, আর রোটেশনের জন্য করসপন্ডিং এনার্জিটা তোমার রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এর উপর নির্ভর করে। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা কি হচ্ছে, এটাকে তোমাকে যা লিখতে হচ্ছে ভি প্লাস হাফ, এটা যেহেতু অ্যানহারমোনিক, ভি প্লাস হাফ নিউ জিরো অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। এইটা হচ্ছে ভাইব্রেটর অ্যানহারমোনিক যে অসিলেটর তার করসপন্ডিং এনার্জিটা, বা মোস্ট অসিলেটর তার করসপন্ডিং এনার্জিটা। আর রোটেটরটা সেটা হতে হবে নন ডিজিট রোটার। তার নন ডিজিট রোটার হলে তার এনার্জিটা কত হয়, বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার। আরও হয়তো কিছু কিছু টার্ম থাকতো, সেই টার্মগুলো তুমি জাস্ট সিম্পলি বাদ দিলে, কিন্তু ডি কন্টিনিউইং টার্মটা তোমাকে রাখতেই হচ্ছে। এটা ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস জাস্ট বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে তুমি যদি জাস্ট এই নিউবার অসিলেটর তার টিপিক্যাল ভ্যালুটা অ্যারাউন্ড 1000, 1000, 2000 এরকম সেন্টিমিটার ইনভার্স করো, এক্সি তার টিপিক্যাল ভ্যালুটা কিন্তু 0.01 এরকম করো, তাহলে এখান থেকে দেখো, আচ্ছা বি তার টিপিক্যাল ভ্যালুটা তোমার এই 1 মানে 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারে করো, তাহলে দেখো এইখান থেকে তুমি এক্সি নিউবার অসিলেটরটা সেটা অফ দ্য অর্ডার অফ কত হচ্ছে, এটা দেখো অফ দ্য অর্ডার অফ তোমার মোটামুটি ভাবে 10 হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করে এটা এখন 10 হয়ে যাবে। আচ্ছা, এবারে এখান থেকে আবার ডি এর ভ্যালুটা কত হচ্ছে, ডি এর ভ্যালুটা 4 বি কিউব বাই নিউ জিরো অসিলেটর তার স্কোয়ার এরকম হয়, তাহলে 4 ইন্টু 1 সেন্টিমিটার ইনভার্স তার পাওয়ার 3 যদি তুমি ধরে নাও, তাহলে এটা নিউবার অসিলেটর স্কোয়ার মানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, টিপিক্যাল ভ্যালুটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেন্টিমিটার ইনভার্স হচ্ছে। তা তুমি খেয়াল করো, এখানে 4টে টার্ম আছে, একটা নিউ জিরো কন্টেনিং, একটা এক্সি নিউ জিরো কন্টেনিং, একটা বি কন্টেনিং, একটা ডি কন্টেনিং। তাহলে প্রথম টার্মটা 10 টু দি পাওয়ার 3 এর অর্ডারে, সেকেন্ড টার্মটা 10 এর অর্ডারে, থার্ড টার্মটা 1 এর অর্ডারে, আর ফোর্থ টার্মটা 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর অর্ডারে, 6 এর অর্ডারে। তা তুমি যা বোঝার চেষ্টা করো যে প্রথম 3টে টার্মের রেসপেক্টে
লাস্টের টার্মের ম্যাগনিটিউড এতটাই ছোট যে তার কন্ট্রিবিউশন অন দ্য এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা তোমার ম্যানিফেস্টেবলই হবে না। তাই এটা দাঁড়াচ্ছে যে কন্ট্রিবিউশন অফ নন রিজিডিটি is too small to be object experimental। কারণ বাকি জিনিসগুলো ওর রেসপেক্টে এতটাই বড়, হ্যাঁ, তার জন্য এই এই যে ডিটাকে রেখে ক্যালকুলেশন তুমি যদি করো, হ্যাঁ, তাহলে তোমার আলটিমেটলি ফ্রিকোয়েন্সির যে চেঞ্জটা তুমি দেখতে পাবে না, সেটাকে নেগলিজিবল স্মল। তুমি যদি বোঝার চেষ্টা করো, একটা 10⁻³ হাজারের অর্ডার, একটা 10-এর অর্ডার, একটা 1-এর অর্ডারে, আর হয় এইটা তোমার মাত্র 10⁻⁻6-এর অর্ডার। তাহলে জাস্ট এইগুলোর এফেক্ট তুমি যদি দেখতে চাও, তাহলে এই এফেক্টটা কিন্তু দেখতে পাও এক্সট্রিমলি ডিফিকাল্ট। এই জন্য এখানে লেখা হচ্ছে যে কন্ট্রিবিউশন অফ নন রিজিডিটি ইজ টু স্মল টু বি অবজার্ভ এক্সপেরিমেন্টাল। এটা তা যদি হয় তাহলে কি হচ্ছে তোমার, তুমি এখান থেকে দেখো, জাস্ট তুমি জাস্ট তাহলে দেন we can write এই যে এনার্জি ফর দ্য ভাইব্রেটিং রোটার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, যেটা ভি এবং জে এর উপর নির্ভর করছে, তুমি কেমন করে লিখবে? এটা বেসিক্যালি তুমি লিখবে, দেখো জাস্ট ওই মানে প্রথম যে টার্মটা ভি প্লাস হাফ নিউবার অসিলেটর, এইটা তুমি রাখো, মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর, এইটা রাখো, আর তার সঙ্গে শুধুমাত্র এইটা করে দিয়ে ছেড়ে দাও, ডি কন্টেনিং টার্মটা জাস্ট তুমি রেখো না। দেখো তাহলে এই এক্সপ্রেশন দিয়ে আমি স্টকটাকে স্টার্ট করবো। আচ্ছা, এইটা দেখে হঠাৎ করে যেন কারো মনে না হয় যে এই তো আমি তো রোটেটারকে রিজিড ধরেছি। না, ব্যাপারটা তা না, রোটেটারটা অ্যাকচুয়ালি তোমার নন রিজিড, এই যে এনার্জিটা যেখানে এখানে লেখা আছে, কিন্তু আমার ডি কন্টেনিং টার্মটা নিয়ে অনলি বিকজ ইটস ম্যাগনিটিউড ইজ টু স্মল। তো এখানে কিন্তু মাথায় রাখবে যে যে দ্য রোটেটার ইজ নন রিজিড but the effect of non-rigidity is too small to be observed experimentally। সেই জন্য আমি জাস্ট ডিকন্টিনিউইং টার্মটাকে বাদ দিচ্ছি। তার মানে এই নয় যে তোমার ওটা অ্যাকচুয়ালি তোমার এ রিপ্রেজেন্ট করছে, মানে ওটা তার মানে এই নয় যে মানে আমি এটাকে রিজিড রোটার ধরে নিলাম, তাহলে ওটা নন রিজিড রোটার অ্যানহারমোনিক অসিলেটর। কিন্তু এফেক্ট অফ নন রিজিডিটি যেটা, সেটা জাস্ট আমি ইগনোর করছি অনলি বিকজ যে মানে এ পার্টিকুলার কেসে আলটিমেটলি তোমার কি বলবো, মানে মানে ওই ডি এর এফেক্টটা জাস্ট ধরার জাস্ট সিম্পলি কোনো মানে নেই। এই করে তো এই হচ্ছে আমি এনার্জি এক্সপ্রেশনটাকে বের করে ফেললাম। তাহলে আজকে আমাদের আর সময় নেই, তোমাদের তো ক্লাস টাস আছে, আমাদের আরও আধ ঘন্টা 40 মিনিট কি 45 মিনিট সময় আমাদের দিতে হবে জাস্ট এইখান থেকে বাকি জিনিসটাকে করার জন্য আর কি। মানে আমরা নেক্সট ক্লাসে যেটা করবো যে, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই যে সিলেকশন রুলটা না অ্যাজ ইট ইজ একই থাকবে, কেননা যেহেতু তুমি দুটো মোশন ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার ভাবছো, সেই জন্যে অ্যানহারমোনিক অসিলেটরের মধ্যে সিলেকশন রুল যেমন থাকে +-1 +-2 +-3 এরকম থাকবে, আর রিজিড বা নন রিজিড ওটা যাই হোক না, তার সিলেকশন রুল হচ্ছে ডেল্টা জি করে +-1 হবে, ঠিক আছে? তাহলে জাস্ট তোমার এই সিলেকশন রুলটা একই রইল। এবারে এনার্জি এক্সপ্রেশন যদি এইরকম হয়, তাহলে তুমি জাস্ট দেখতে চাইবে যে মানে এফেক্ট অফ তোমার কি বলবো রোটেশনাল এফেক্ট অফ রোটেশন অন দ্য ভাইব্রেশনাল স্পেক্ট্রা, মানে ভাইব্রেশনাল যে স্পেক্ট্রা সেখানে এফেক্ট অফ রোটেশনটাকে আমাকে দেখতে হবে, যেটাকে বলে ফাইন স্ট্রাকচার। মানে আমাকে জাস্ট নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার এফেক্ট অফ রোটেশন অন দ্য ভাইব্রেশনাল স্পেক্ট্রা, যেটাকে বলতে পারো তোমার ফাইন স্ট্রাকচার, অনেক সময় সেটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। এইটাকে নিয়ে জাস্ট আমাদের এবার আলোচনাটাকে করতে হবে। তাহলে আমরা এখানে এসেই থামবো, মানে আজকের মতো আর কি। মানে আরো 40-45 মিনিট সময় না দিলে ঠিক ভালো করে বোঝা যাবে না। আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা করবো আর কি, নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে যে তোমার ওই ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি, এইটা ডিটেলিংটা জাস্ট দেখার ব্যাপার, মানে যে ফাইন স্ট্রাকচার যেটা বলতে আর কি, ভাইব্রেশনাল
রোটেশন স্পেকট্রোস্কোপিতে ঢুকে যাব, এটা আমরা আলোচনা করব। আচ্ছা, এইটা করতে আমি বললাম ওই 40-45 মিনিটের মধ্যে একটা সময় লাগবে। তারপরে এখান থেকে আমি সরাসরি ঢুকে যাব হচ্ছে রামন স্পেকট্রোস্কোপিতে, রামন স্পেকট্রোস্কোপিতে চলে যাবো। ঠিক আছে, তো আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। দেখো যা বলেছে পুরো জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো। এই পুরো জিনিসটা বলে দিতে পারলে যে ভালো হতো, কিন্তু অনেকটা বেশি সময় লেগে যাবে। তোমাদের তো তাড়াতাড়ি করে 8:30 থেকে পড়ানো হলে কলেজ টলেজ ইত্যাদি করবে বলে, তো আবার যদি আমি 9টা 10-15 পর্যন্ত লাগিয়ে দিই তাহলে আবার একটুখানি মানে ক্লাসটা অনেকেই করতে পারবে না। সেই জন্য আমি একটা মোটামুটি একটা কংক্রিট জায়গায় করে ছাড়লাম এই জায়গাতে। তাহলে পরের দিন আমি সরাসরি এই জায়গা থেকে শুরু করব। মানে আমি তার এর আগে এই যে তোমার মানে মানে ভাইব্রেটিং রোটার সম্বন্ধে যে কিছু ইনফরমেশন এখানে লিখেছে, পরের দিনে সেটা লিখবো না। একদম এই এনার্জি এক্সপ্রেশন থেকে শুরু করে যার ভাইব্রেশন রোটেশন স্পেকট্রোস্কোপি করে তার সিগনিফিকেন্সটাকে দেখা দেখে অনেকটা আমি সময় পাবো। তো সব মিলে যদি 1 ঘন্টাও লাগে, তাহলে পরের 1 ঘন্টা সময় আমরা রামান স্পেকট্রোস্কোপিতে ঢুকে যেতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো তাহলে যা আলোচনা করেছি এখন পর্যন্ত তাতে কার কি অসুবিধা আছে বলে না। তবে বুঝতে পেরেছো যা বলতে চেয়েছি বা যা বলেছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। মলিকুলার স্ট্রাকচার